শুভেচ্ছা জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সাম্প্রতিক বাংলাদেশের ঘটে যাওয়া রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণে আমার সঙ্গে আছেন আমার খুবই পছন্দের একজন মানুষ, ব্যাংক অফ আমেরিকা ইউএস এর ভাইস প্রেসিডেন্ট ডক্টর মিনার হক। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মিশন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এগেইন। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ খুব ভালো ডিসকাশন হবে দেশের রিলেভেন্ট যে অবশ্যই, যদিও আপনিও রোজা আমিও রোজা, তারপর চেষ্টা করব জি ভালো একটা ভালো আলোচনার জন্য। জি তো অবশ্যই তো শুরুতেই আসলে এই তারেক রহমান সরকার কিভাবে আসলো, নির্বাচন সঠিক জি হলো নাকি জি কারচুপি হয়েছে, এগুলো অবান্তর প্রশ্ন, মানে জি অবান্তর না, মানে একটু দেরি হয়ে গিয়েছে আর কি। তো এগুলো নিয়ে জি আলোচনা করার কিছু নাই, জি সামনের দিকে এগিয়ে যেতে চাই। কিন্তু জি অবশ্যই তারেক রহমান কতটুকু সফল হবে? তিনি যে মন্ত্রিসভা গঠন করলেন, সেই মন্ত্রিসভায় আমরা দেখলাম যে একজন মন্ত্রী যিনি যার বিরুদ্ধে হত্যা মামলা আছে তাকে ৩টা মন্ত্রণালয় দিলেন। তিনি জি আবার বললেন শেখ চাঁদাবাজি রবিউল আলম। জি হ্যাঁ, না সমঝোতা। আমি একটা ভিডিও জি দেখে আপনাকে। জি তেজগাঁওয়ে মানে মানে আমি ওই হুম প্রথম থেকে আবার দেখাই। জি মানে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবক দল নেতা ৫০ টাকা চাঁদা চায়, তা না হলে কাজ ভেঙে দিবে। এইভাবে চলছে রাজনীতি চাঁদাবাজি, সমস্ত জায়গায় জায়গায় চাঁদাবাজি চলতেছে। চাঁদাবাজ আপনি চলতেছে না। নিশ্চয়ই জানেন যে অবিনাশ পালিওয়াল হুম তিনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ লন্ডন স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ এর সিনিয়র প্রফেসর। উনি কলাম লিখেন, উনি তার কলামে লিখেছেন যে তারেক রহমানের জন্য সমস্যা হবে তার দলের নিজের লোকেরা, কারণ হুম এই সব হুম লোকেরা কিন্তু মানে ভালো দিনের জন্য ওয়েট করতেছিল, হুম এখন ভালো হুম দিন হুম আসছে, এখন চাঁদাবাজি করবে। সবচেয়ে বড় হুম সমস্যা হচ্ছে এটা। কাজেই জি এই চাঁদাবাজি সমঝোতা, এই বিষয়টা আপনি হুম। কিভাবে দেখছেন? জি, হ্যাঁ, থ্যাংক ইউ মিশন ভাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন। এটা নির্বাচনের আগেও কিন্তু বিএনপির বিরুদ্ধে এই একটা বড় অভিযোগ ছিল। এই চাঁদাবাজি। স্পেশালি যেটা আপনার পরিবহন ক্ষেত্রে যেটা বেশি উল্লেখযোগ্য করে, জিনিসপত্রের দাম বাড়ায়, নিত্যপণ্যের মানে প্রতিটা জায়গায়, জায়গায় চাঁদা দিতে হয়। এটা পুলিশের চাঁদা আছে, এদের দলীয় চাঁদা আছে। আমার মার্কেটে বিভিন্ন জায়গায় নাকি রেড করা চাঁদা থাকে। যেমন কারণ বাজারে বা অমুক বাজারে। ঢাকার ভিতরে আস্তে, আস্তে জিনিসগুলার এই চাঁদা এড হয়ে ধরেন ৳৪০ র জিনিস ৳৮০ হয়ে যাচ্ছে। একটু তো আগে এইটা শুনলাম একজন লেগুনা ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে চাঁদা দেয় না বলে। চাঁদা দেয় না জন্য। দেখেন কতটুকু এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে। এবং এই চাঁদার কারণে আপনি দেখেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তো বাড়েই। পাশাপাশি এটার একটা বড় আ ইমপ্যাক্ট পড়ে আমাদের জনজীবনেও। আ সবকিছুর সাথে এই চাঁদা, এটা শুধু পরিবহন ক্ষেত্রে না। আপনি একটা বাড়ি করবেন, ওখানে চাঁদা চায়। আপনার ট্রাক ঢুকতে চাঁদা চায়। তো এই চাঁদা নিয়ে এখন রিসেন্টলি আমাদের যে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম একটা রিসেন্ট মন্তব্য করে ভাইরাল হয়ে গেছে। উনি বলতেছে সমঝোতার ভিত্তিতে যদি নেয়, তার মানে ধরেন বাস বা শ্রমিক মালিক পরিবহন বা তাদের সমিতির জন্য নাকি। তো এটা জাস্টিফাই করার কোনো বিষয় না। হ্যাঁ? উনি যেভাবে জাস্টিফাই করে হালাল করার চেষ্টা করলো, একটা জিনিস যেখানে উনারা নিজেরাই বলতেছে চাঁদাবাজি বন্ধ করবে, চাঁদাবাজি বিএনপির বিরুদ্ধে এত বড় একটা ট্যাগ যে তোমরা চাঁদাবাজির দল। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে এটার বিরুদ্ধে অবস্থান না নিয়ে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আজকে বিএনপি ধরেন ক্ষমতা নিল বা ইলেকশনে জয়লাভ করল। তো তারপরে যদি এইখানে এটারে এই বিষয়টাকে যদি ওরা মানে হালাল করতে চায় বা ডিফেন্ড করতে চায়, এটা খুবই রং একটা মেসেজ গেছে। এটা শক্ত হস্তে যদি বিএনপি দমন না করতে পারে, চাঁদাবাজিটা বা টেন্ডারবাজি বা এই ধরনের এই যে আপনি যে ভিডিওটা দেখালেন, দেখেন ৳৫০ ৳১০০ র ব্যাপার। ফুটপাতের চাঁদা, বাজারে চাঁদা, পরিবহনে চাঁদা। হ্যাঁ? এটা কোনভাবেই এটা সমিতি বা পরিবহন সমিতি, বাস মালিক সমিতি বা পরিবহন এইটা দিয়ে জাস্টিফাই করা যাবে না। ওরা যদি সমিতি করে, তহবিল করে, এটা অন্যভাবে কালেক্ট করা যাবে। এটা হচ্ছে কল্যাণ তহবিল বিভিন্নভাবে সরকারের সাথে বোঝাপড়া করে ওইটা। এটার সাথে রেগুলার চাঁদা দিয়ে চাঁদাটা ডিফেন্ড করা যাবে না। উনি আবার এটাও বলল যে অ্যা অ্যা যে যদি কেউ জোর জবরদস্তি করে নেয়, তাইলে ওইটার বিরুদ্ধে উনি এগেইনস্ট নিবে। তো এইখানে তো চাঁদা তো আপনার আর জোর জবরদস্তি কি? যেভাবে চায় না দিলে তো মার্কেটই বন্ধ করে ফেলতেছে। আপনি এখানে না আর আপনি ভিডিওতে দেখলেন যে হ্যাঁ, ৳৫০ না দেওয়াতে ওই ৳৫০ গাড়ির কাজটা ভেঙে দিল। কাজটা কিন্তু ভেঙে দিল। কয়েক হাজার টাকা কাজটার দাম। হ্যাঁ, আজকে আবার একটা নিউজে দেখলাম সোশ্যাল মিডিয়াতেই ওই মার্কেট বন্ধ করে ফেলছে চাঁদার ভয়ে। ওই চাঁদা যে নেয় উনিই বলছে, "চাঁদা দিবা নাইলে মার্কেট বন্ধ।" এখন কয়েকটা দোকানের শাটারও দেখলাম বন্ধ। তো এখানে সমঝোতার তো কোনো বিষয় নেই। ইদার এটা ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি গুলার শক্ত হইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনি নিজে যদি এই ধরনের বক্তব্য দেয় তাহলে কিন্তু চাঁদাবাজিরা আরো উৎসাহিত হবে। এটা
স্ট্রং একটা মেসেজ দেওয়া দরকার ছিল। উনি যথেষ্ট সমালোচিত হয়েছে এটা বলে। আই থিংক হি উইল রিটার্ন হিজ মেসেজ অ্যান্ড এটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কারণ এটা এইভাবে তো মাত্র ক্ষমতা নিয়েই যদি এখন জনগণের পাশে না দাঁড়িয়ে ওই চাঁদাবাজদের বা যারা অফেন্ডার তাদের পক্ষে দাঁড়ায়, এটা তো খুবই নেগেটিভ একটা মেসেজ যায়। এবং সেটাই। এবং অলরেডি তাসনিম খলিল নেত্র নিউজের এডিটর ইন চিফ জি, তিনি মেট্রো বলেছেন নিউজের। যে হ্যাঁ, এই রবিকে মানে তার এই হ্যাঁ, মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে আনলেস দেন। হ্যাঁ। জি, চাঁদাবাজি তারেক ইজ রহমানকে রিকোয়েস্ট করছে। পার্ট জি, অফ জি। ইউর প্ল্যান। পার্ট অফ জি, প্ল্যান। মানে জি। খুব অবাক লাগে যে যে হুম, কিনা হত্যা মামলার হুম, আসামি দীপ্ত হুম। টেলিভিশনের একজন কর্মকর্তাকে হত্যার দায়ে কর্মকর্তাকে তিনি হত্যা আসামি করে, এবং হ্যাঁ। পুলিশের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রমাণিত হয়েছে। ইনভেস্টিগেশন জি, জি। পলাতকও ছিলেন উনি। হ্যাঁ, একজন বিএনপি লোক হ্যাঁ। আমাকে বলল যে হুম, পুলিশ হুম, কেন তাহলে ফাইনাল যে এফআইআর ওটা দিল না। হুম। তখন তো ইউনূস ক্ষমতায় ছিল। আমি হ্যাঁ, বললাম যে, "ভাই এটা তো হ্যাঁ। কাগজে কলমে ছিল ইউনূস ক্ষমতায়। এটা জি, তো বন্ধ করে দেওয়া প্রশাসন হয়েছে। না হলে জি, জি। এমন একটা লোককে" এবং আরেকটা বিষয় হুম, হচ্ছে আপনার আপনার খেয়াল আছে কিনা জানি না। হুম। ২০১৪ সালে সেই জি। শেখ হাসিনা সরকারের আমলে যে ছিল না? ওই যে রাবিশ, বোগাস শব্দ উচ্চারণ করত। এই যে কি যেন হ্যাঁ, নাম হ্যাঁ। উনার? আবুল মাল আব্দুল মুহিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনি ওরা তো অনেক আগের তিনি অর্থমন্ত্রী। জি। ২০১৪ সালের নভেম্বরে একটা হ্যাঁ। অনুষ্ঠানে তিনি বলেছেন যে, "ঘুষকে ঘুষ বলা ঠিক না। এগুলো হচ্ছে স্পিড মানি। এটা হুম, আমেরিকাতে আছে।" তিনি বলেন হুম, যে, সেখানে কাজ করতে গেলে এজেন্টের মাধ্যমে কাজ করতে হয়। হুম, আমেরিকাতে এজেন্টরা এ কাজ অর্থের বিনিময়ে করে থাকেন। হুম। যেখানে এটা স্পিড মানি বলে পরিচিত। সুতরাং যেটা আমেরিকায় বৈধ না সেটা ওর হ্যাঁ, বা অবৈধ না সেটা আমাদের দেশেও অবৈধ বা না। আমাদের দেশেও বৈধ হবে। হ্যাঁ। তারপরে যখন সকল পত্রিকায় বলল যে ঘুষ অবৈধ নয়, মানে জি, বললে এটা রিপোর্ট ছাপাইলো তারপরে তিনি মেজাজ হারাইয়া ফেলান। তিনি জি। তিনি তিনি রাবিশ। তার কদিন পরে বলেন যে, "আমি তো এই কথা বলি নাই। হুম, মিডিয়া আমার" যে বলে আরকি, "মিডিয়া আমার জি, মূল বক্তব্য থেকে সরে এসে মন হুম, গড়া অবান্তর কথাবার্তা বলতেছে। আমি জি, সুশাসনের পক্ষে, আমি জিরো হুম, টলারেন্স। তারপরে হুম, আমি ইত্যাদি বিষয়ে থাকবো হুম। মিথ্যা কথা।" আবার আরেকজন আছেন ওই যে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী ব্যারিস্টার জি। আনিসুল ইসলাম মাহমুদ। হ্যাঁ। হুম, তিনি আবার বলেছেন আওয়ামী লীগের আমলে যে হুম, বন্যা পরবর্তী সংস্কার কাজ নিয়ে হুম, লুটপাট হতে পারে। তবে হুম। হরিলুট হবে বলে আমি মনে করি না। পানি উন্নয়ন চিন্তা করেন। বোর্ডের কাজে কোনো হুম, দুর্নীতি হয় না। আমি এমন হুম, কথাও বলব না। আবার হুম, দুর্নীতির কারণে বাঁধ ভেঙে বন্যা হয়েছে। আমি এটাও হুম, মানতে রাজি না। জি, আবার জি। আপনার খেয়াল আছে এই যে এই হুম। সাবেক বামপন্থী নেতা এবং তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নাহিদ। তিনি আবার ওই জি। এমরানি সরকারের শ্বশুর। হ্যাঁ। তিনি কর্মকর্তাদেরকে সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। হুম। যে আপনাদের হ্যাঁ, প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ হ্যাঁ। খান, তবে একটু সহনশীল কিন্তু হইয়া খাইয়েন। সহনশীল পর্যায়ে মানে কম আপনারা খান। হ্যাঁ। আপনাদেরকে যদি বলি যে আপনারা ঘুষ খাইয়েন না, এইটা বলা হুম, ঠিক হইব না। তবে ভাই একটু সহনশীল পর্যায়ে খাইয়েন। এই হচ্ছে জি, গিয়ে এই সরকারের অবস্থা। তারপরে ফিরে আসি আরেক মন্ত্রী, জি, জি। বিদ্যুৎ মন্ত্রী, হ্যাঁ, যিনি টুকু। কিনা এর আগের আমলে হুম। মানে খালেদা জিয়ার আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। সেখানে হ্যাঁ, পাহাড় সম দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, অবশ্যই। এটা সবার হুম, মনে আছে খাম্বা, হ্যাঁ, বিদ্যুৎ। জি। শেখ কামালের বন্ধু, আবার হুম। শেখ সেলিমের বেয়াই। পিআই। জি। তিনি তিনি বলতেছেন যে ইনকিলাব জিন্দাবাদ এগুলো হচ্ছে হুম, উর্দু ভাষা যাদেরকে আমরা পরাজিত করেছি। এগুলো শুনলে হুম, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আপনি বিষয়টা হুম। কিভাবে দেখছেন ডক্টর মিনার হক? এই বিষয়টা ইতিমধ্যে হ্যাঁ, মিশন ভাই খুবই ভাইরাল হইছে এবং এইটার জন্য উনি সমালোচনা অনেক সম্মুখীন হইছে। আপনি দেখেন এই যে এই সমস্ত বাকবন্ডিতা, এই শব্দ নিয়ে ইনকিলাব, জিন্দাবাদ, হ্যাঁ, ইনকিলাব উর্দু শব্দ। উর্দু বা আরবি অ অ আরবি ২ টারই মিক্স আছে। কিন্তু দেখেন এই শব্দে কি মানে কি এখন ২১শে ফেব্রুয়ারি নিয়েও আসছে। দেখছেন না আপনি? ২১শে ফেব্রুয়ারি বলতেছে কেন? ৮ই ফাল্গুন। হ্যাঁ? কিন্তু এটা তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওই হিসেবে তো আবার ৮ই ফাল্গুন তো আবার তাহলে আপনার দেশীয় হয়ে যায়। যাই হোক ইনকিলাবে আসি। ইনকিলাব, জিন্দাবাদ এগুলা কিন্তু সব উর্দু। পাকিস্তান আমলে এরা শুনছে। কিন্তু মিশন ভাই ব্যাপারটা হচ্ছে কি উনার যে দায়িত্ব, উনাকে যেই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী হিসেবে ফুল মন্ত্রী করা হইছে, উনার ওই জায়গা থেকে এই জিনিসগুলো এখন বলার কোনো মানে নাই। মাত্র ক্ষমতা পেয়েছেন, উনার মন্ত্রণালয়ে অনেক দুর্নীতি আগে হইছে। আমরা জানি রামপালে অফিসাররা পালায় গেছে ইনভেস্টিগেশন এর পরে রিপোর্ট। তারপরে রূপপুরের কি হবে আমরা জানি না। এগুলো নিয়ে কথা বলা উচিত বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রোজায় থাকবে কিনা। উনারা যে কি এজেন্ডা বের করলো, চাঁদাবাজির দেখেন একজন মন্ত্রী একটা মানে একটা মানে কি বলবো এটা? একটা awkward কথা বলল। অবান্তর, অবান্তর। অবান্তর। যেখানে উনি মানুষের পাশে দাঁড়াবে,
চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবে। সব জায়গায় সমাজে এটার বিরুদ্ধে সবাই কথা বলতেছে। চাঁদাবাজি, দুর্নীতি দুটো জিনিস বাংলাদেশে। ল অ্যান্ড অর্ডার। সেইখানে আপনি আনতেছেন ইনক্লাব, এটা উর্দু না এটা বাংলায় বলবে বিপ্লব। ইনক্লাবের ইংলিশ হচ্ছে রিভলিউশন বা রেডিক্যাল চেঞ্জ। তো মানে এটা যে ইনকিলাব জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক, এই তো। বিপ্লব দীর্ঘজীবী হ্যাঁ, জি এক্সাক্টলি। জিন্দাবাদ মানে লং লিভ। তো লং লিভ বাংলাদেশ। এটা তো খালেদা জিয়া নিজে বলতেন। বাংলাদেশ চিরজীবী হোক। তো এটা নিয়ে আপনি অনেক বিতর্ক করতে পারেন। কিন্তু এটা তো বলা যাবে না বা এটা কোত্থেকে শিখলো ছেলেরা। তো ছেলেরা যে আন্দোলন করছে, ছেলেরা আন্দোলন কোত্থেকে শিখছে? জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব এগুলো ছেলেদের। হ্যাঁ, ডক্টর মিনার হক, আমি ওই বিএনপির এক নেতার ফেসবুক পোস্ট দেখছি, মানে জি, ছাত্র দলের আর কি, জি, বলছে হ্যাঁ ওই জুলাই আন্দোলনের সময় আমরাও জি, হাসিনাকে ভয় দেখানোর জন্য ইনকিলাব জিন্দাবাদ বলছিলাম, বাট এখন বলছিলাম। এটা দরকার নাই, তাই আমরা এটা নিষিদ্ধ চাই। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আজকে কিন্তু ভালোভাবে একটা স্ট্যাটাস দিছে। যদিও আমার স্ট্যাটাসটা পুরা মনে নাই, বাট হি ডিফেন্ডেড দ্য স্লোগান যে এগুলা হচ্ছে স্লোগান, বিপ্লবের ইন্সপিরেশন। কে কিভাবে নিচ্ছে এটা হচ্ছে তার ব্যাপার। বুঝছেন না? উনাদের হাতে তো আর কোনো এজেন্ডা নাই। মানে তারা এই শব্দ নিয়ে বা এটা উর্দু, এটা আমাদের না, এটা বাংলা ভাষা না, এগুলি মানে অবান্তর কিছু আ অ্যাম জিনিস নিয়ে আসতেছে আরকি। যখন এগুলো কিন্তু আজকে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী উনি ভালো একটা স্ট্যাটাস দিছে। যে কথা কম বললে আমরা কাজ বেশি করব। সেই কথাটাই কিন্তু অনেকে বলতেছিল। কাজের মাধ্যমে দেখান। দুর্নীতি বন্ধ করব এত সহজ না। চাঁদাবাজি বন্ধ করব আপনি তো পারছেন না। ১ম এই বলে দিলেন যে এটা আবার সমঝোতার মাধ্যমে। There is no understanding, there is no mutual. চাঁদাবাজি, চাঁদাবাজি। এখানে কোনো সমঝোতার কিছু নাই। তহবিলের যেটা ওটা শ্রমিক কল্যাণ, ওটা অন্যভাবে সরকার হ্যান্ডেল করতে হবে। একটা দিয়ে আরেকটা ডিফেন্ড করার কিছু নাই। আপনি দেখেন আজকে নিউজ গুলা পেয়েছেন মিশন ভাই যে অনেক রদবদল শুরু হয়ে গেছে প্রশাসনে। আ না না না, সে জি, বিষয়ে আসবো, সে বিষয়ে আসবো। তবে জি, তবে জি, আমার আমার মনে হয় যে এই চাঁদাবাজিগুলো আসলে তারেক রহমানের বলা উচিত যে মন্ত্রীদের মুখ বন্ধ রাখতে, যে হ্যাঁ, আপনাদেরকে আমি মন্ত্রী বানাইছি। জি, আমার কি মনে হয় ডক্টর হুম, মিনার হক, যে জি বলেন। মানুষ আসলে বিএনপি কে যাই ভোট দিছে, এটা কিন্তু আসলে হ্যাঁ, বিএনপি কে ভোট দেয় নাই। মানুষ ভোট দিছে না তারেক রহমান। এক্সাক্টলি। তারেক রহমানকে হ্যাঁ, বেগম জিয়া জি, মারা গেছে, একটা একটা সেন্টিমেন্ট সিম্প্যাথি কাজ করছে, জি, সিম্পাথি কাজ সেন্টিমেন্ট কাজ করছে করে এটা। হ্যাঁ, কাজ এবং করছে। তারেক রহমান জি, এখন পর্যন্ত যা করেছে, হ্যাঁ, আমি মনে করি ঠিকই করেছে। আমি জি, সেনাবাহিনীর রদবদলের বিষয়ে আসবো, সেটাও আমি মনে করি হ্যাঁ, যে খুব একটা হ্যাঁ, খারাপ হ্যাঁ, হয়নি। বাট যেই চাঁদাবাজিটা হয়, এই চাঁদাবাজিটা হুম, কিন্তু ডাইরেক্ট একদম জনগণের যে ক্রয় চোখের ক্ষমতার উপর সামনে। জি, এফেক্ট জি, করে। হ্যাঁ, যে হ্যাঁ, তেঁতুলিয়া থেকে ঢাকা আসতে যদি আপনার ৳১০,০০০ চাঁদা দিতে হয়, তো এই টাকাটা হ্যাঁ, ট্রাক ড্রাইভার কোত্থেকে উঠাবে? হ্যাঁ, অবশ্যই জনগণের থেকে উঠাবে। হ্যাঁ, আমাদের যে দামের সাথে হুম, এইটাকে এই সমঝোতা বলে যে ন্যাক্কারজনক কাজ করেছে, এজন্য বিরাট একটা ইমিডিয়েটলি আসলে একটা হুম, ইয়ে করা উচিত। আর দ্বিতীয়ত হ্যাঁ, হচ্ছে হুম, ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা, হুম, হুম, আপনি যদি একটা একটা পুরুষকে বলেন যে, "তুমি জিন্সের প্যান্ট পড়ছো কেন? এটা তো ওয়েস্টার্ন ড্রেস।" সঙ্গে, সঙ্গে হুম, সে চেতে উঠবে, "এই বেটা মৌলবাদী, হ্যাঁ, এত বড় হ্যাঁ, সাহস তোর!" তারপরে জি, কোন নারীকে বললে তো কথাই নাই। আরো মানে একদম হ্যাঁ, তেলে বেগুনে জ্বলে নারীবাদ উঠবে, "এই মৌলবাদী, জি, তুমি আমাকে ইসলামিক ড্রেস পড়তে বলো।" এমনকি জামাতের হুম, আমিরের অ্যাকাউন্ট হ্যাক হইছে। তারপরেও দেখলাম হুম, যে কিছু নারী নেত্রীরা আসে জামাত হ্যাঁ, ইসলামের দেখছেন না? থেকে হ্যাঁ, অভিযোগ করছে। নিবন্ধন জি, বাতিল করার জন্য একদম প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানায়। বরাবর এবং সাংবাদিক এখন সম্মেলন করে উপস্থিত। জি, হ্যাঁ, এখন তোমাদের যদি যা খুশি তা বলার অধিকার থাকে, তাহলে হুম, আমার ভাই ইনকিলাব জিন্দাবাদ বলতে আমার সমস্যা কি? আর কি সমস্যা? এমনও তো না হুম, যে হুম, বাংলাদেশে বাংলা হুম, ভাষায় কোনো বাংলা ভাষা কিন্তু বেশিরভাগই সংস্কৃত ভাষা, পালি হ্যাঁ, ভাষা, ইংরাজি ভাষা, ফার্সি ইংরেজি ভাষা, উর্দু, হ্যাঁ, হিন্দি সব মিলেমিশে। এইভাবে এসেই তো ভাষাটা সমৃদ্ধ হয়। আপনি ১৪ই ফেব্রুয়ারি বললাম না? ভ্যালেন্টাইন ডে তখন কেন বলেন না আবার কোন বাংলা মাস? তখন তো ঠিকই ভ্যালেন্টাইন ডে সারা বাংলাদেশ সেলিব্রেট করছেন। ২১শে ফেব্রুয়ারি করছেন। ৮ই ফাল্গুন তো বলেন না। তাহলে? যে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, ওর ইকবাল হাসান, হ্যাঁ, মাহমুদ টুকু এগুলা ও সব আরবি নাম। হ্যাঁ, তাহলে জি, জি, তাহলে তুমি যদি এতই বাংলা হুম, ভাষার প্রিয় হয়ে থাকো, তুমি এক কাজ হ্যাঁ, করো। তুমি তাহলে তোমার নাম হুম, চেঞ্জ করে শ্যামল দত্ত হ্যাঁ, রাখো। একদম শ্যামল এইটাও দত্ত কিন্তু অনেক একদম জি, একদম হুম, প্রপার বাংলা ভাষা। বাংলা ভাষা। হুম, এবং এই ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা স্বাধীনতা হুম, যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সরকারের পক্ষে কাজ করেছে। সে হুম, আজ পর্যন্ত শান্তি সে বাহিনীর। ক্ষমতা হুম, চায় নাই। কাজেই না, এই লোকগুলোকে তারেক রহমান, আমি একটা কথা হুম, আগেও বলেছি, আবারও হুম, বলুন, আপনি অস্বীকার জি, করবেন। যে অবশ্যই। যখনই জনগণ দেখবে যে এই হুম, বিএনপি নেতাকর্মীদের মুখ থেকে ঠিক আওয়ামী লীগের আওয়াজ বেরোচ্ছে, আওয়াজ বেরোচ্ছে। হুম, তখনই পাবলিক অনেক প্রতিবাদী। অবশ্যই। এবং পাবলিক আমরা কিন্তু জানে ৫ই আগস্ট কি হ্যাঁ, করছে, পাবলিক কিন্তু জানে। পাবলিক কিন্তু বুঝিয়া হ্যাঁ, গেছে কিভাবে সরকার জি, সরাইতে জি। হয়। হুম, পাবলিক আবার
হ্যাঁ, সেই পথেই হাঁটবে। জি, আপনি সেনাবাহিনীর রদবদল নিয়ে কিছু বলতে চেয়েছিলেন। সেনাবাহিনীর শীর্ষ জি, পদে যে রদবদল হয়েছে। জি, প্লিজ। জি, জি। তো মিশন ভাই দেখেন মাত্র তারেক রহমান সাহেব অফিসে বসছে হয়তো ২ দিন বা ৩ দিন। আমরা জানি উনি শনিবারে অফিস করেছে। খুব দ্রুতই আমি সরকারের শপথ নেওয়ারও বেশি দিন হয়নি। ১ সপ্তাহের মধ্যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে এত বড় রদবদলটা হয়তোবা আমাদের প্ল্যান আরেকটু পরের কথা হওয়ার কথা ছিল। একটু আর্লি মনে হচ্ছে আমার যে লিটল বিট preponed the changes in the high officials of army as well as DGFI এবং আপনি দেখেন আজকে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী এই যে সালাউদ্দিন আহমেদ বলল, পুলিশেও বড় ধরনের রদবদল। আমরা জানি একটা সরকার যখন গঠন হয়, দেখেন এখন রোজার মাস, ঈদও হয়নি, পার্লামেন্ট বসে নাই। হ্যাঁ? আপনি জানি না রাষ্ট্রপতি কে হবে, ডেপুটি স্পিকার কে হবে, স্পিকার কে হবে। অনেক কিছু এখনো অন দ্য এয়ার। নাম আসতেছে, আ আপনার স্পেকুলেশন হচ্ছে কে কি হবে। এর মধ্যে এত বড় রদবদল না করলেও পারত। বা করেছে হয়তোবা উনাদের মনে হইছে যে ঠিক আছে আর্মি বা ডিজিএফআই তে। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, মাঝখান দিয়ে কিন্তু ১৮ মাসের একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। আপনি এইভাবে ঢালাওভাবে বিএনপি যদি বলে যে এগুলা না পাল্টাইলে দ্রুত আমি আমার ক্যাবিনেট বা আমার অ্যাডমিনিস্ট্রেশন আমার এগুলা নিয়ন্ত্রণে না রাখতে পারলে কালকে যদি জামাত রাস্তায় নামে, এনসিপি রাস্তায় নামে, I won't be able to control the situation. কিন্তু আরেকটা যুক্তিও আছে। যেহেতু মাঝখানে একটা ইন্টারিম ছিল, এখন বলতে পারব না ঢালাওভাবে যে সব এগুলো আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। ১৮ মাসে কিন্তু অনেক চেঞ্জ হইছে। কিন্তু একটা যুক্তি আমি দেখলাম মানুষের কমেন্টস গুলাতে সোশ্যাল মিডিয়াতে এই লোকগুলা মোটামুটি নিউট্রাল ছিল। ইউনূস সাহেব was struggled to find neutral people. বাংলাদেশে নিউট্রাল লোক পাওয়া খুব মুশকিল। সব দলীয় থাকে। আপনি রা অ্যা অ্যা সরকারি চাকরি করলেও রাজনৈতিক মেন্টালিটি সবার আছে। খুব কম লোক পাবেন যে দে আর ইনডিফারেন্ট যে বিএনপি আসলো কি আমি আমার কাজটা করব। কিন্তু এটা খুব কম। তো কাজেই ইউনূস সাহেব এইজন্য প্রশাসন সাজাইতে পুলিশে বিশেষ করে বা আর্মিতে অনেক সময় লাগছে এবং যেই সমস্ত অফিসার নিয়েছিল মিশন ভাই তারা শুধু নিউট্রাল নিরপেক্ষই না, তারা আবার খুব স্মার্ট। অ্যাডমিনিস্ট্রেশন তাদের রেকর্ড খুব ভালো ছিল। দক্ষ অফিসার নিয়েছিল ইউনূস সরকার। কারণ ১ম তো উনারা জানতো না যে ১৮ মাস বা ২ বছর। কতদিন লাগে টু স্টেবিলাইজ বাংলাদেশ। জিনিসপত্রের দাম, অর্থনীতি। তো ঐজন্য দেখেন আপনি অর্থনীতি সেক্টরের একটা উদাহরণ দেই যেহেতু আমি জায়গাটায় কাজ করি ব্যাংকে। দেখেন ডক্টর সালাউদ্দিন আহমেদ, ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ, ডক্টর অ্যাম ম এইচ.এল. মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এদের আনকম্পারেবল আহসান এইচ মনসুর। আহসান এই যে মনসুর হ্যাঁ, আহসান আল মনসুর উনাদের আনকম্পারেবল বাংলাদেশ। উনাদের কোনো অল্টারনেটিভ দিতে পারবেন না আপনি আমাকে। দে আর দ্য বেস্ট। সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর উপদেষ্টা ফাইন্যান্স অ্যাডভাইজার মানে এরা দেশটাকে ১৮ মাসে আজকে $৩৪ বিলিয়ন রিজার্ভ উইদিন 18 মান্থস। IMF এর রিপোর্ট। আনবিলিভেবল। ডলার এবং স্টেবল। শেখ হাসিনার আমলের বেশিরভাগ দেনাই ইউনূস শোধ করে গিয়েছে কিন্তু। মোটামুটি এবং আপনি ১৭ লক্ষ কোটি টাকা লোন রেখে গেছেন ঋণ। এটা ইম্পসিবল ১৮ মাসে শোধ করা। তারপরে ওনারা আদানির পেমেন্ট থেকে শুরু করে আকু পেমেন্ট মোস্ট অফ দেম আর পেইড। এবং রিজার্ভ এত টাকা আসা ১৮ মাসে ডলারকে স্টেবল করা নট এ ম্যাটার অফ জোক। আপনি কম্পেয়ার উইথ নেপাল, শ্রীলঙ্কা তারা তো সেইম রিভলিউশনের মধ্যে দিয়ে গেছে। লুক এট দেয়ার সিচুয়েশন নাও। ৳৩৫০ শ্রীলঙ্কান নেপালের অবস্থা এখনো আনস্টেবল। পাকিস্তান তো আমরা জানি কি অবস্থা। বাংলাদেশের প্রত্যেকটা ইন্ডেক্সে আপনার এই যে IMF এর হিসাব অনুযায়ী দেখেন ডলারটা স্টেবল রাখা এবং ডলারে আবার $১ বিলিয়ন এর মতো রিজার্ভ রাখছে। যাতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর আন্তর্জাতিক কমার্শিয়াল ব্যাংকগুলো ব্যাংকগুলোর যদি কোনো ক্রাইসিস হয় বাই ফ্রম বাংলাদেশ ব্যাংক দ্য রিজার্ভ ইস $1 বিলিয়ন। তো উনারা যে অনেক কাজ করছে এই যে বিডার আশিক চৌধুরী, তারপরে ডক্টর লুৎফি সিদ্দিকী আপনি দেখেন খলিলুর রহমানের কথাও যদি বলি এ পার্ট অফ হিজ কি বলে তার একটা কি জানি একটা এলিগেশন আসছে উনি নারী ঘটিত যাই হোক ওটা বাদ দিলাম আপনি জানি না শুনছেন কিনা না, উনি যখন লতিফুর রহমানের আমলে যখন উনি যখন অ্যাডভাইজার ছিল এ পার্ট অফ দ্যাট মানুষের বিরুদ্ধে অনেক এলিগেশন থাকে কিন্তু দেখেন উনি ট্যারিফে তারপরে আমেরিকার সাথে ট্রেড ডিলসে আপনি জানেন আমরা কিন্তু অ্যাডভান্টেজ যেমন বাংলাদেশ একটা ভালো স্ট্র্যাটেজি নিচ্ছে যদি আমেরিকা থেকে যেই তুলাটা আমরা আমদানি করে নিয়ে যাবো ওই তুলা দিয়ে যদি কাপড় বানায় পাঠায় 0% ট্যাক্স ট্যারিফ আর এমনিও ট্যারিফ এশিয়ার যে কোনো দেশের থেকে বাংলাদেশে কম 18 ভারতে 19%। তো এই ট্রেড ডিল গুলো একদিনও হয় নাই বিকজ হি ওয়াজ এ ডিপ্লোম্যাট হি ওয়াজ ইন দ্য ইউনাইটেড নেশন এজ হাই অফিসিয়াল সেক্রেটারি ফর 17 ইয়ার্স তার 23 বছর শুধু এই ফরেন ইয়েতে কাজ করছে বিসিএস এ প্রথম হয়েছিল একাডেমিক ক্যারিয়ার এক্সিলেন্ট ফার্স্ট ঢাকা ইউনিভার্সিটি হার্ভার্ড থেকে পিএইচডি করা এই লোক আনকম্পারেবল মানুষের বিরুদ্ধে আপনি অভিযোগ আনতেই পারেন যে উনি পদত্যাগ না করে আবার কেমনে ব্যাক টু ব্যাক আবার ক্যাবিনেটে ঢুকে গেল
নিশ্চয়ই এটা আপনার কাছে কেন মানে মনে হয় যে তারেক রহমান মানে তো খারাপ, এত খারাপ দেখায় যে একেবারে গতকালকে একটা ক্যাবিনেট উপদেষ্টা ছিল, আজকে আপনি সরাসরি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলেন। পররাষ্ট্র এবং পদত্যাগও করেনি, কিন্তু হি ডিডেন্ট রিজাইন, অন্যরা কিন্তু রিজাইন করছে। তো এটা একটা ইয়ে হয়েছে, ব্যাপ্তি ঘটছে। আবার চিন্তা করলে এটার হিসাবটা এখনো বুঝতে পারতেছি না, ইটস টু আর্লি। বাট আমি আবার এটাও চিন্তা করি, উনার বিকল্প কয়েকটা নাম আপনি দিতে পারবেন? হাতে গোনা কয়েকজন, পারবেন না বেশি। সো অল্টারনেটিভ খুব একটা ছিল না বাংলাদেশের এই জিওপলিটিক্যাল ক্রাইসিস এবং তাহলে সিচুয়েশনে। এখন এনসিপি নাহিদ ইসলাম বলছে যে হ্যাঁ, খলিলুর রহমানের এই নিয়োগ এটাই প্রমাণ করে যে ইন্টারিম গভর্নমেন্টের সকল উপদেষ্টা নিরপেক্ষ ছিল না, তারা একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করেছে। হ্যাঁ, এই প্রশ্ন তো এখন আসছে। হ্যাঁ, আসবে, আসবে। এবং এটাও আপনার বলবেন এটা একটা স্পেকুলেশন, এটাও হইতে পারে ভারতের অজিত দোভাল নিরাপত্তা উপদেষ্টার সাথে খলিলুর রহমান সাহেবের ভালো খাতির, কয়েকবার দেখা করছেন। অ্যানালিটিক এই স্পেকুলেশনটা তো আছে। অনেক লোক, অনেক মন্ত্রণালয় যে পেয়েছে, এখানে শুনুন, ভারতেরও আমি কিছু তো ইন্ধন আছে, মিশন আমি ভাই। তো শুনলাম আপনার দেশের ইন্ধন আছে, ভারতের ইন্ধন নাই। আপনার দেশের হ্যাঁ, এটাও খাদ্য। যাচ্ছে, এটাও যাচ্ছে। এবং আজকে একটা ইন্টারেস্টিং বিষয় মিশন ভাই, ভেরি প্রাসঙ্গিক। বাংলাদেশে নিযুক্ত মার্কিন অ্যাডভাইজার, অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত রাষ্ট্রদূত, বেন উনি ক্রিস্টেনসেন। একটা মার্কেটে গিয়ে দেখছেন কিনা আমেরিকার প্রোডাক্ট দেখাচ্ছে যে আমেরিকান খেজুর আসছে বাংলাদেশে। এবং উনি হি ইজ ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। হুম। হ্যাঁ, আমেরিকান মিষ্টি, আমেরিকার সুইটস, আমেরিকার ডেজার্ট, আরো কি কি ক্যান প্রোডাক্টস। তার মানে কি, আপনি জানেন বাংলাদেশে বিরাট একটা ইয়ে চালানো হয়েছে যখন ইউনূস সাহেব ছিলেন। এটা কি কটন মনে হয়, তুলার সবচেয়ে বড়, না সরি, মানে জব, মানে ভাতের অল্টারনেটিভ যেটা, হ্যাঁ, আজকে ভুট্টা বা আবার এই। আজকে আবার চীনের রাষ্ট্রদূত কি বলছে দেখেন, যে হ্যাঁ, বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেবেনই না তিনি। মানে ডক্টর মিনার হক, শেখ হাসিনা যেমন জি, মূলা ঝুলিয়ে রাখছিল, আমেরিকার দিকে একটা, চীনের দিকে একটা, হ্যাঁ, সেই হ্যাঁ, সেই হ্যাঁ, দিন রাইট। বোধহয় শেষ, সেই দিন বোধহয় সে শেষ। সেই দিন আপনাকে আপনার তারেক রহমান ক্লিয়ার হইতে হবে। প্রধানমন্ত্রী হওয়ার হুম, পরে এই হুম, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, তিনি হ্যাঁ, ২ বার তারেক রহমানের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, তারেক রহমান এখনো অ্যাপয়েন্টমেন্ট দেন নাই, পরে হয়তো দিবেন। দেয়নি। আজকে তিনি জি, জোর করে খলিলুর রহমান এবং হুম, শামা ওয়াজেদের সঙ্গে বৈঠক করেই ছেড়েছেন বৈঠক এবং করিস। বলেছেন জি, যে তৃতীয় হুম, পক্ষের হস্তক্ষেপ মেনে নিবে না। এবং আপনার না, কি মনে হয় যে হুম। মানে মানে এখানে মিশন ভাই হুম, একটু ইন্টারেস্টিং, এন্ড আপনি বলতে পারেন যে আমার দেশ আমেরিকা, আবার কেউ বলতে পারে ভারতের ইয়ে থাকতে পারে। কারণ আপনি দেখেন আমি আমেরিকার থেকে আগায় রাখতেছি ভারতকে। কেন? কারণ কারণ দেখেন ভারতে, আপনার আমি বলি, যেমন ধরেন খলিলুর রহমানের নিয়োগটা, এটা হুম, স্টিল স্পেকুলেশন যে এখানে ভারতের ইন্ধন আছে। এটা কিন্তু আউট অফ ব্লু, কেউ পরিকল্পনা করে নাই। নামও আসে আমির মোহাম্মদ খসরু, উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী। শেষ পর্যন্ত খলিলুর রহমান হলো, ওনাকে দেওয়া হলো অর্থমন্ত্রী। এটা একটা এমনকি শিফট। এমনকি খোদ বিএনপির লোকেরাই অবাক। অবাক! জানতো না, এবং প্রশ্ন যে এবং অনেক জায়গায় আপনি দেখবেন যারা আমাদের এক্সপার্টস, বিশ্লেষক, ওরা বলছে যে উনার কি কেউ বিকল্প ছিল না? হ্যাঁ, বিকল্প অবশ্যই ছিল। বিএনপির মধ্যেই ছিল। কিন্তু বিকল্প তো আপনি খুঁজতে হবে। আপনি দেখেন এই যে উপদেষ্টা হঠাৎ করে ১০ জনের নাম দেখলাম। ডক্টর জাহিদুর রহমানের নামটা আপনি দেখছেন? উনি তো দেখছি আমাদেরই। দেখছি হ্যাঁ, তা আপনি নিরপেক্ষ নিরপেক্ষ বিশ্লেষক। বিশ্লেষক। এখন আপনি সারপ্রাইজ হইছেন, আমিও যেমন সারপ্রাইজ হইছি। অনেকে বলে গুপ্ত। এখন আমি কিন্তু আগেই জানি, আপনিও জানেন। আপনি অনেকদিন মিডিয়াতে আপনি। সারপ্রাইজ তো হইছি, আবার হ্যাঁ। দুঃখ লাগলো যে ওর ভিডিও দেখে কত সময় নষ্ট করছি। জি, তাইলে বুঝেন। হ্যাঁ, এটা তো জনগণের সাথে একটা ইয়া হয়ে গেল। হ্যাঁ, প্রতারণা কিন্তু একটা। উনার কিন্তু আমরা যারা মিডিয়াতে বা ইয়েতে আমরা জানি যে উনি প্রো বিএনপি, এটা অনেকেই জানতো। কিন্তু এটা আরো ক্লিয়ার হইলো, এবং হ্যাঁ, উনি নিজেও হয়তো অবাক হইছে। কারণ আগের দিন উনি একটা টক শোতে উনি সরকারের ইয়া বলতেছে। হি হি ডিডন্ট হিমসেলফ নো দ্যাট হি ইজ গোনা বি দ্য অ্যাডভাইজার টুমরো। বুঝতে পারছেন? আরো কয়েকজনের নাম দেখে আমি সারপ্রাইজ হইছি উপদেষ্টাতে। আপনিও হইছেন। তো যাই হোক, এটা ব্যাপার হচ্ছে আমি ভারতকে আগায় রাখতেছি, কারণ আমার ধারণা খলিলুর রহমানকে নেওয়ার একটা বড় আসছে ভারতের ইন্ধন থেকে। অজিত দোহাল বলেন, যাই বলেন। আর আর বিএনপির এই নির্বাচনে ২১২ আসন নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি করার পিছনেও আমার মনে হয় ভারতের বা মিডিয়ার বা একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। আপনি যদি মানে সুতায় ধরে মিলাইতে চান, লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক ডক্টর ইউনূসের সাথে, সেখানে খলিলুর রহমান নিজে উপস্থিত থাকা থেকে শুরু করে, আমার একটা স্পেকুলেশন যে ওখান থেকেই মনে হয় যে কেমন জানি একটা অ্যা প্ল্যান প্রোগ্রাম করা হইছে। যেটা আপনার কি এনসিপি মাঝে বলতে চায়। আপনার কি মনে হয় যে জি, ২০২৫ সালের মে মাসে জি, বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে একটা বিদেশি রাষ্ট্রের নাগরিককে আপনি হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন, আপনার বানিয়েছেন। আক্কেল জ্ঞান কেমন, যার কাছে হুম, সশস্ত্র বাহিনী জবাবদিহি করবে। এবং হ্যাঁ, আরেকজন আছে ওই যে বনমন্ত্রী আব্দুল্লাহ ওয়াল মিন্টু, জি। না যেন শুধু আমেরিকান ডক্টর সিটিজেন, জি। হুম, ডক্টর ডক্টর যে কুমিল্লার যে ভদ্রলোকটা, বৃদ্ধ আওয়ামী লীগ নেতা, না সরি বিএনপি নেতা,
ডক্টর খন্দকার মোশাররফ খন্দকার হোসেন। মোশাররফ, হ্যাঁ, হ্যাঁ, খন্দকার তিনিও মোশাররফ, সমালোচনা করেছিলেন। তো হ্যাঁ, যেই বিএনপি এই খলিলের পদত্যাগ চেয়েছিলেন, সেই হ্যাঁ, বিএনপিতেই তিনি শপথ হ্যাঁ, নিয়েছেন। এখন অনেকেই মনে করেন যে, হুম, যদিও আপনি জানেন যে হুম, এই খলিলকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল পিনাকি ভট্টাচার্যের পরামর্শে। এবং হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য খলিলুর হ্যাঁ, রহমানকে গুরু ওই বলতেন। যে, তো হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য সহ যেই কয়েকজন, আদিলুর রহমান খান সহ যেই ডিপ হুম, স্টেটটা ছিল তারা নিয়োগ হুম, দিয়েছে। এবং হুম, অনেকে বলেন যে সেই তারপরে তো মে মাসে পদত্যাগ চাইলো। যখন হ্যাঁ, জুন মাস আসলো, হুম, জুন মাসে তখন এই লন্ডনে যে ইউনূস সাহেব বৈঠক জি, করলেন। এই যে মিশন ভাই, রাইট, ইউনূস সাহেব একজন মিটিং, ইউনূস সাহেব একজন হুম, সরকার প্রধান হয়ে তিনি হুম, লন্ডনে গেলেন একটা দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে। প্রধানের যেটা সাথে তিনি দেখা না করতে, করলেও পারতেন। বাট হ্যাঁ, ওই বৈঠকের আগে নাকি খলিলুর হুম, রহমান তারেক রহমানের হুম, বাসায় গিয়ে ১ ঘন্টা বৈঠক হুম, করেছেন। হুম, তারা হুম, হুম, ১ আপনি ঘন্টা এখন বৈঠক আসছেন, করেছেন এবং এক্সাক্টলি মিশন সেখানেই ভাই, নির্ধারিত হয়ে গিয়েছে কি হবে। এবং জি, শুনলাম তারপরেই হুম, নাকি খলিলুর রহমান যাই করতেন না কেন, হ্যাঁ, সেখানে হ্যাঁ, ইউনূস সাহেবকে সবকিছু জানাতেন না। সবকিছুর হুম, রিপোর্টটা তিনি তারেক রহমানের করতেন এবং এটা হুম, গোপনে, গোপনে লন্ডনে হুম, তারেক রহমানের কাছের যে কয়জন ছিল তারাই জানতো। তারাই বাংলাদেশের কেউ জানতো, তারেক এবং রহমান তো তার ওইটারই অফিস রিওয়ার্ড এখন উনি পাইছে, ওটারই পুরস্কার, আর কিছু না। ফরেন মিনিস্ট্রি ওটা ওনার হাতে দেওয়া। যাক, সুতরাং আমরা মিলাই স্পেকুলেশন, কিছু সময় গেলেই মিশন ভাই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি আপনাকে বললাম, হ্যাঁ, তখনই সেনা বুঝতে পারবেন যে এটা কি ভারতের এখানে ইনফ্লুয়েন্স বেশি না আমেরিকার। এখন জিনিসটা তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে। চায়না দূরে কেন যাচ্ছে? কারণ চায়নার সাথে ২ টারই খারাপ। ভারতও চাইবে না চায়না এখানে আসুক, আমেরিকাও যাবে না। কিন্তু আমেরিকার ভারত কি কাছাকাছি আসতেছে? এটাও আমরা আমরা সিউর না। কারণ মোদি রিসেন্টলি আমেরিকার সাথে আসছে এপস্টেইন ঝামেলার পরে। নাচানাচি, ইসরায়েলে ড্যান্স, সমালোচনা, বুঝছেন না? আরো তো বাকি আছে। তো খেলা কিন্তু এখনো শেষ হয় নাই। তো যাই হোক, খেলা তো এখন শুরু মাঝখানে হইছে। আবার সুপ্রিম কোর্ট নাকি এই ট্যাক্স ট্যারিফ, জি, ট্যারিফ অবৈধ ঘোষণা করছে। একদম, হ্যাঁ। ট্রাম্প রাগ হইয়া আরো ট্রাম্প আবার 15% দিছে। আরো 15%, বুঝছেন? কংগ্রেস দিয়ে সেটা পাস করায় নিবে। তো ব্যাটেল হচ্ছে সবদিকে। ট্রাম্প নিজেও আমেরিকার মধ্যে চ্যালেঞ্জিং হচ্ছে সব জায়গায়। তার নিজের দলের কাছে, কংগ্রেসের কাছে। ওইদিকে মোদিও অনেক ঝামেলার মধ্যে পড়ছে এই এপস্টেইন আসার পরে। যে তীব্র সমালোচনার মুখে পড়ছে এবং বলছে বিরোধী দলের কাছে। তাছাড়া মোদির যে ট্রেড ডিল সেটাও ভুয়া। পরের দিন ট্রাম্প আবার এটার ইয়ে করছে, এই যে টুইট করে বলে দিছে যে, "না, এরকম কোন ট্রেড ডিল ইন্ডিয়ার সাথে হয় নাই।" যেটা নিয়ে মোদি অলরেডি বাহবা নিছে। কারণ মোদি এখন চাচ্ছে এমন কিছু দিয়ে ওই এপস্টেইনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই যে আমেরিকার সাথে ডিল হয়ে গেছে, মাদার অফ ডিল হয়ে গেছে ইউকে এর সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। কিন্তু কোন কিছুই কাজ হবে না, কারণ এগুলো সব অন দ্য এয়ার। কোন আপনার এগুলো হচ্ছে কি বলে, এমওএম, মানে কোন ফাইনাল ডিল না। এগুলো হচ্ছে মেমোরেন্ডাম, জাস্ট আপনার সাথে। এরকম চুক্তিতে হাসিনা বহুত স্মারকলিপি ভারতের সাথে, তিস্তা পেয়ে গেছি, পানি পেয়ে গেছি, ফারাক্কার বাদী হয়ে গেছে। পরে এন্ড অফ দ্য ডে নাথিং। যে আমরা যদি জি, সেনাবাহিনীর বিষয়টা আবার ফিরে জি, আসি। জি। সেনাবাহিনীতে আপনার আ আ যেমন লেফটেন্যান্ট জেনারেল আ ইয়ে যেই কামরুল হাসান, কামরুল হাসান। তো যাকে উনি এখানে সরালো। জি, এখানে সাফিন রহমান নামে একজন ইয়ে আছে। উনি ডিফেন্স অ্যানালিস্ট। জি। উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছে। তো হুম, আমি যদি একটু ফেসবুক পোস্টটা একটু পড়ি। উনি পড়েন। জি, উনি জি, সবসময় যে খুব মানে ভালো কথা লেগে তা না। মাঝে মধ্যে অনেক কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। বাট উনি বলেছেন যে জি। এই ভালো মন্দ মিলিয়ে এই প্রমোশন হয়েছে, সেনাবাহিনীর রদবদল। এটা হুম, কোনো একপাক্ষিক দিকে ঝুঁকে পড়েনি এবং হুম, ব্যালেন্স রাখা হয়েছে। হুম। যেমন লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম তিনি হ্যাঁ, যে চিফ অফ টিএসও, জেনারেল স্টাফ চিফ অফ হয়েছেন স্টাফ করছে। হ্যাঁ, এবং কামরুল হাসানকে তিনি সরাইয়া। হ্যাঁ, জি। তিনি নাকি না। উনি কেমন হোসেনের সরান নাই। উনি আচ্ছা। হচ্ছেন চিফ অফ জেনারেল স্টাফ। ও তো আচ্ছা, উনি নাকি চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের যে কাছ থেকে উনি নাকি আ ও জুলাইয়ের পক্ষে কাজ করেছেন। আর আচ্ছা। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে কেন সরিয়ে মিনিস্ট্রি হুম, অফ ফরেন অ্যাফেয়ার্স এ দেওয়া ফরেন হলো। সার্ভিসে, হ্যাঁ, অ্যাম্বাসেডর। এটা কিন্তু আপনি জানবেন জি। যে যখনই সেনাপ্রধান চায় যে সেনাবাহিনীর কোনো বড় অফিসার হুম, যাতে তার কাজে কর্মে নাক নাক না গলাইতে পারে, এই যে, জি তখন মিশন ভাই। তাকে এই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ ফরেন অ্যাফেয়ার্স এ পাঠায় অ্যাম্বাসেডর প্রতিনিধি বানায় হয়ে দেশের বাইরে। হুম, না, তাও না। চলে? তাও না? ওয়েটিং এ থাকে। ও ওয়েটিং এ থাকে। ওয়েটিং এ থাকে। আচ্ছা, এটাকে বলা হয়, এটাকে শুনতে খুব ভালো লাগে যে মি হ্যাঁ, মি কামরুল হাসানকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এ দিয়েছে। শুনতে ভালো লাগে না? জি, বাট জি, এটা জি। কিন্তু এটা কিন্তু ডাম্পিং পোস্ট। এটা ডাম্পিং আমাদেরকে পোস্ট বুঝতে হবে। অবশ্যই, হ্যাঁ, ডাম্পিং পোস্ট। হুম, হুম, এখন এখন আ তি এখন সাফিন রহমান লিখেছেন হুম, যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি যে তার যে ওয়েট লুজ করেছেন এজন্য তিনি নিজেই দায়ী। নিজে দায়ী কিরকম? তিনি হুম, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খলিলুর রহমানের সঙ্গে হুম, জেনারেল ওয়াকারের একটা দ্বন্দ্বের ভিতরে তিনি এটার বলি হয়ে গিয়েছেন। এখন তিনি হুম, নিজেও জড়িত বা না জড়িত এটা জানি না। হুম, কিন্তু হুম,
খলিলুর রহমান এবং ডিপ স্টেট এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনা প্রধানের মুখামুখি দাঁড় করিয়ে দিয়েছেন, এবং এই কারণেই আসলে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়েও তাকে এই ডাম্পিং পোস্ট দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে ডিজিএফআই এর প্রধান পদেও বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে, কিন্তু এখানে দেখেন একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিল ডিজিএফ এর যে চিফ, তাকে সরাই দিয়ে তাকেও ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করে দিছে, জাকিরকে সরাই দিয়ে বদলি করছে। এখানে কামরুল হাসানের বদলে আনা হয়েছে জেনারেল মীর মুশফিক, তিনিও নাকি খুব পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। হ্যাঁ, পেশাদারিত্ব। আমি নিজে ওনার বায়োগ্রাফি গুগল করে দেখলাম। মিশন ভাই, এখানে একটা জরুরি বিষয় আমি বলে রাখি, হয়তো আমার স্পেকুলেশন, আপনি পরে মিলাই নিব আমরা ইনশাআল্লাহ নেক্সট যখন আপনার সাথে কথা হবে। এখানে আপনি যেটা বলছেন বা যেটা উনি ওই অফিসার বলেছে, এটাও সত্যি বা সত্যি হতে পারে। আরেকটা জিনিস আছে, কামরুল হাসান যখন প্রিন্সিপাল স্টাফ ছিল, পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার, উনি উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয় ওনার অফিস ছিল ডক্টর ইউনূসের সময়। তখন আপনি দেখবেন অনেকগুলা চুক্তি হয়েছে চায়না এবং পাকিস্তান, তুরস্ক, হ্যাঁ, এবং ইভেন তুরস্কের সাথে জি কিছু চুক্তি হয়েছে আপনার, এবং বাংলাদেশে আপনি শুনবেন এইগুলা উনি লিড করছিল। উনার নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনীর বড় বড় অফিসাররা ওখানে গেছে, জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলরা গিয়ে পাকিস্তানের সাথে ভালো কিছু চুক্তি হয়েছে। তারপরে চায়নার সাথে আপনি তো জানেন বাংলাদেশে এখন ড্রোন হবে, ম্যানুফ্যাকচার হবে। চায়না ইনভেস্ট করতেছে আমাদের কোন ইপিজেডে জানি, চিটাং এর সাতকানিয়া না কোন জায়গায়। তো এই জিনিসগুলা কিন্তু উনার মানে ডক্টর ইউনূসের অবশ্যই ভারতের বিরুদ্ধে একটা মোটামুটি মানে কি বলে স্ট্যান্ডিং একটা অবস্থান ছিল, যেটা আমাদের কোন সরকারই পারে না, একমাত্র জিয়া রহমান পারছিল ভারতের চোখে চোখ রেখে কথা বলা। তো এটা সাহস পাইছে একমাত্র এই যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের মতো যারা দক্ষ কিছু অফিসার ছিলেন হয়তো, তাদের আরেকজন আছে কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল কোয়ার্টার মাস্টার জেনারেল। তো যাদের কারণে ভারত মোটামুটি সেনাবাহিনীটা আপনার এই সমস্ত চুক্তিগুলা করতে পারছে তার্কির সাথে। তো ভারত কিন্তু এটা কোনোভাবেই ভালোভাবে নিবে না। তো এখানে আবার ভারতের একটা ষড়যন্ত্র থাকতে পারে। আপনি রিসেন্টলি দুইটা জিনিস দেখেন, তারেক রহমান সেকেন্ড দিন যেদিন প্রাইম মিনিস্টার অফিসে বসলো তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, সেদিন 3 বাহিনী প্রধান দেখা করলো ওনার সাথে এসে। ওয়াকার সাহেব আসছে, বিমান বাহিনী, নৌবাহিনী। হ্যাঁ, কিন্তু প্রতিরক্ষা বাহিনীর প্রধান যে উনি কিন্তু আবার পিএসও, মানে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, উনি আসেন নাই বা ওনার সাথে দেখা করে নাই। হ্যাঁ, আবার একদিন পরে আমি দেখলাম যে নৌবাহিনী প্রধান আর বিমান বাহিনী প্রধানকে ডাকছে, ওইখানে ওয়াকার সাহেব আসে নাই। তো এখন এখানে হইতে পারে যে ওই ডিসিশন গুলা নেওয়ার আগেই তারেক রহমান 3 বাহিনী প্রধানের সাথে একটা মিটিং করছে, যার কারণে এত দ্রুত উইদিন এ নাইট এত বড় রদবদল এবং ডিজিএফআই চেঞ্জ, স্টাফ চেঞ্জ। এখানে আমার চ্যানেলে একটু আগে আসছিল হাসিনুর রহমান, আপনি জানেন যে তিনি গুম হয়েছিলেন, লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। ইউনূস সরকারের শেষ কার্য দিবসে তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দিছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। পেনশন টেনশন সবও ঠিকঠাক মতো দিছে। হাসিনার আমলে ছিল না। তো উনি যেটা বললেন, উনি বললেন যে আসলে এই যে রিশাফেল গুলো হয়েছে, যে রদবদল গুলো হয়েছে, এটা আসলে তারেক রহমানের নিজের ইচ্ছাতেই হয়েছে। তারেক রহমান তার নিজের যে সামরিক পরামর্শদাতা মেজর ফজলে আলী নাকি বিএনপির একজন সামরিক পরামর্শদাতা, তিনি তার নির্দেশে এগুলি করেছেন। এবং তিনি আরো বলেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের আমলে যেভাবে তিনি অনেক কিছু করতেন নিজের ইচ্ছা মতো, ডক্টর ইউনূস তিনি তার হয়তোবা তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো ইয়ে নাই। আর এটাও তো সত্য যে ডক্টর ইউনূসকে তো রাজনৈতিক দলগুলো তেমন একটা হেল্প করে নাই। এই কারণে ডক্টর ইউনূসের অনেক নির্দেশ কিন্তু জেনারেল ওয়াকার তিনি মন চাইলে মানতেন, না চাইলে মানতেন না। এবং আপনি জানেন যে 15 জন সেনা কর্মকর্তার বিচার নিয়ে তিনি যা করেছেন সেগুলো নিয়ে একটা প্রশ্ন আছে। কিন্তু এখন যেহেতু জনগণের সরকার ক্ষমতায়, একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসছে, সেখানে জেনারেল ওয়াকারের তো আর কিছু করার নাই। সুতরাং এখন হাসিনুর রহমান বলতেছেন যে শেখ হাসিনার আমলে ওয়াকার ছিলেন বোনজামাই। বোনজামাই খুব ভালো অবস্থানে ছিলেন। ইউনূসের আমলে তিনি ইউনূসকে কেয়ারই করতেন না। এবং খলিলুর রহমান চেয়েছিল ওয়াকারকে সরিয়ে এই কামরুল হাসানকে সেনাপ্রধান বানাতে একটা পর্যায়ে। যদিও হয়ে ওঠে নাই, দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির কারণে এটা হয়ে ওঠে নাই। এই প্রথম নাকি ওয়াকারুজ্জামান মানে প্রকৃত চাপের মুখে পড়তেছেন যে আসলে তার হয়তোবা কোনো ক্ষমতা নাই। ওনার সময়ও শেষ। ওয়াকার উইল বি অলসো রিপ্লেসড সুন। রদবদল আসলে তারেক রহমানের ইচ্ছাতেই হয়েছে বলে। জি, এটা যদি হয়ে থাকে আর ওনার কথা যদি শুনতে, তাহলে খুবই ভালো। শুন ভাই, দ্যাট উইল বি এ গুড নিউজ ফর আস, যে ভারত বা কোনো দেশের চাপে না পড়ে
বা তাহলে উনার নিজের সিদ্ধান্তে এবং উনার উপদেষ্টার পরামর্শে যদি উনি নিয়ে থাকে এই সিদ্ধান্ত, তাহলে তাহলে খুবই ভালো কথা। আমরা চাই না কোনো স্পেকুলেশন থাকুক এইসব নিয়োগের ক্ষেত্রে। কারণ আপনি জানেন সেনাবাহিনী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব সবকিছুর জন্য সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ অবদান। আরেকটা জিনিস আমি বলবো, এই যে নির্বাচনে সেনাবাহিনীর একটা অসাধারণ ভূমিকা আমরা দেখছি। মিশন ভাই আনবিলিভেবল। ২ টা ঘটনা মাত্র ঘটছে। এত বড় একটা নির্বাচন, জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে আপনি ২ জন, একটা নিহতের ঘটনা নাই, ২ জন আহত আর এক জায়গায় কোথায় ভোলাতে একটা ককটেল। তো এটা আনবিলিভেবল। এটা সেনাবাহিনী সাপোর্ট না করলে কোনোভাবেই সম্ভব হতো না। যাই হোক, না এখন হুম, এখন মানে একটু সমালোচনা করা যায়। জি, অনেকেই বলতেছেন যে জি, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে বলা হয় জামাতপন্থী, পাকিস্তানপন্থী, জি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার হুম। আরেকজনকে দিল্লির দূতাবাসে কাজ করা তাকে আনা হয়েছে। দিল্লির দূতাবাস, হ্যাঁ। এখন আসলে এটা খুব আর্লি। যে সরকারের হুম, বয়স ৪ দিন ৫ দিন, সেই সরকার আসলে হ্যাঁ, কি করে এইটা সময় বলে এটা দিবে মিশন ভাই, হ্যাঁ। সময় আপনি বলে এটা দিবে। এইটা ভালো বলছেন। দিল্লির যে হ্যাঁ, ইয়েতে দূতাবাসে বাংলাদেশের উনাকে আবার প্রমোশন দিয়ে মেজর জেনারেল করা হইছে। হ্যাঁ, মেজর জেনারেল করা হইছে। জি, জি, উনার উনার নামটা যেন কি যাক, আমি বলব। তবে জি, এখানে জি, যে তবে এখানে আরো মানে আমাদের দেখার বিষয় যে ভবিষ্যতে জি, এই তারেক রহমান সরকার তুরস্কের জি, সঙ্গে বাংলাদেশের যে প্রতিরক্ষা হুম, ঘনিষ্ঠতা এবং জি। পাকিস্তানের কাছ থেকে J-17, চীনের কাছ হ্যাঁ, থেকে কেনা J-10 ওই চুক্তিগুলো বা এই চায়নার সাথে ড্রোন চুক্তিগুলো, ম্যানুফ্যাকচার। জি, মিশন ভাই। এবং আজকে কিন্তু চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি স্পষ্ট হুম, বলেছেন যে হুম, আমাদেরকে তিস্তা প্রকল্প দিতে হবে এবং আমরা তিস্তা প্রকল্প এখন দিলে এখনই করতে প্রস্তুত। বাকি থাকে প্রস্তুত, এই সরকারের উপর। প্রস্তুত সুতরাং এবং যে জি। এইসব বিষয়ে চতুর্দিকে জি, জিওপলিটিক্যাল ব্যাপারটা মিশন ভাই হয়তো কিছু সময় গেলে আমরা টের পেয়ে যাব। যে চীন কি বাংলাদেশ থেকে দূরে সরে যাচ্ছে নাকি ইউনূস সাহেব যেভাবে কাছে নিয়ে আসতে চাইছিল পাকিস্তানকে, টার্কিকে, চীনকে, এন্ড বিএনপি সরকার কি করে? নাকি প্রো ইন্ডিয়া যায়? এখন আপনি যখন খেলায় যখন মাঠে নামেন আপনার স্টেপ ২ টা দেখলে কিন্তু বোঝা যাবে এই ব্যাটসম্যান আজকে কি করবে। আমরা কিন্তু ওই স্পেকুলেশন এ এখন আমরা অলরেডি আমাদের মাথা চলে গেছে। এখন বাকিটা উনাদের কার্যে বলে দিবে। আপনি এই যে আজকে একটা স্ট্যাটাস ইন্টারেস্টিং আপনার সাথে কথা বলার এই কয়েকক্ষণ আগেই পেলাম। তো এই যে বদলিটা করলো, রদবদল করলো সেনাবাহিনীতে। নিচে একজনের কমেন্টটা পড়ে খুবই ইমোশনাল লাগলো। যে দেখেন জিয়াউর রহমান সাহেবের সাথে তুলনা করছে। জিয়াউর রহমান সাহেব কিন্তু এরশাদকে সেনাবাহিনী একটু বলি যে জি, ওই দিল্লিতে হাই কমিশনে যে কর্মরত ছিল জি, তাকে প্রমোশন দিছে। তিনি হচ্ছেন এক্সাক্টলি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। তাকে জি, মেজর জেনারেল পদোন্নতি উন্নতি মেজর করে জেনারেল পদোন্নতি করছে। হ্যাঁ, তাকে আবার ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে ওই জিওসি খুলনার। করা হয়েছে। এখন ওই হ্যাঁ, বর্ডার এলাকায় জি, সেখানে জিওসি করা হয়েছে। জিওসি আমি করা হয়েছে। আমি জানি না কোন হিসাব নিকাশ। জি, জি বলেন জি, আপনি জিয়াউর রহমানের সেটাই পররাষ্ট্র। বলতেছিলাম। নিচে একটা কমেন্ট দিছে যে জিয়াউর রহমান সাহেবও কিন্তু জেনারেল এরশাদকে নিয়োগ দিয়ে নিজের কাফনে নিজেই পায়ের একটা ঠুকলো। মিশন ভাই কথাটা বুঝছেন একটু ইমোশনাল। তারেক রহমান সাহেবও কি সেই ভুল করতে যাচ্ছে বা যাবে? এইজন্যই এই জিনিসটা একটা কোয়েশ্চেন মার্ক দিল একজন। কমেন্টটা কিন্তু খুবই ছোট বাট ভেরি মিনিংফুল। কাজেই এইসব জায়গায় যদি সিলেকশন এ ভুল হয়, আপনি জানেন 111 কেন আসছিল? পুরানো ইতিহাস যদি আমরা টানি। মিশন ভাই মনে আছে আপনার? আমি মঈনুদ্দিন কি হ্যাঁ, জি, সব মনে আছে, বাট আমি তাহলে? যতটুকু বুঝি হুম, জেনারেল ওয়াকার কিন্তু এমনিতেই হয়তো অসহযোগিতা করবে যাই করুক। তিনি কিন্তু এমনি ওই জি। ক্ষমতা নেওয়ার মতো লোক না। না, হুম? নাই। হ্যাঁ, ওই দিক দিয়ে তার প্রতি আমাদের বিশ্বাস আছে যে তিনি ক্ষমতা চান না এবং তিনি তে নিজেও ওপেন হার্ট সার্জারির পেশেন্ট। তিনি জি, ওইরকম আর ঝামেলা চাইলে আরো আগেই নিতে পারতেন। উনার সুযোগ বাট ছিল। বাট হুম, এই রদবদল দিয়ে একটা ইঙ্গিত পাওয়া যায় যে জি। লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানই হয়তোবা হতে যাচ্ছেন পরবর্তী পরবর্তী সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান। জি। বাট অনেকে মনে করেন যে তারপরেও আরো অনেক ব্যাপার আছে। যেহেতু রাজনৈতিক আরো অনেক সরকার, ব্যাপার আছে। প্রত্যেকটা হ্যাঁ, সরকারই চায় যে তার যে আনুগত্য অনুগত। জি, অনুগত হ্যাঁ, তাকে আনুগত্য। প্রধান জি। বানাতে, বাট মোট তিনি কথা হলেন আপনি দলীয় বলতে পারেন। তার দলীয় যেমন প্রশাসনে এখন যে সালাউদ্দিন সাহেব আজকে ঘোষণা দিল, কি আইজি, ঘোষণা দিছে? ডিআইজি, ডিএমপি কমিশনার সব চেঞ্জ করবে। হ্যাঁ? তো এটা আবার নিচের কমেন্ট গুলো যদি আপনি পড়েন, তো প্রশাসন চালাইতে গেলে দলীয়করণ করতে হবে। দলীয় লোক ছাড়া দেশ চালানো যাবে না। আইজি, ডিআইজি এগুলো যদি দলের না হয়। কিন্তু সেই আমরা পুরোনো ধারণায় চলে যাব তাহলে ১৪০০ মানুষের জীবন, ১৪০০ ছেলেপেলেদের রক্ত বিনিময়ে এই যে আমরা 2nd স্বাধীনতা, তা আমরা তো সেই ধারায় যাইতে যাচ্ছি না। আমরা যাচ্ছি দক্ষ যে অফিসার গুলো থাকবে তাদেরকে সেই দলীয়করণ দিয়ে যদি আবার অন্ধভাবে আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট দিয়ে ছাত্রলীগের পোলাপানদেরকে পুলিশ লীগে নিয়োগ করছে, ওইভাবে যদি আবার আপনি সেই ট্রেন্ডে যান, আমরা চাই না এটা হবে। আশা করছি হবে না। যেহেতু তারেক রহমানের কথাবার্তা এখনো আমরা বুঝতেছি হি ইস মোর ট্রান্সপারেন্ট। যেমন আপনার সে ১ম দিন শপথ নিয়েই সে ওদেরকে রুমে ঢুকায়ে বলছে যে, "প্লট নিতে পারবা না। কেউ
ডিউটি ফ্রি গাড়ি নিতে পারবে না, আমাকে প্রমিস করো। তো দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। এবং তিনি নিজেই সকাল ৯টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে পড়েন। এসে পড়ছেন এবং নিজে সরকারি গাড়ি ব্যবহার করবেন না, নিজের পেট্রোল নিজে খরচ দিবেন, ড্রাইভারের খরচ দিবেন, 14টা বহর থেকে 4টাতে নিয়ে আসতে, ট্রাফিক সিগন্যালে থাকবেন, প্রধানমন্ত্রীর প্লাগও লাগান না, প্রধানমন্ত্রী ফ্ল্যাগ লাগাবেন না, কোনো উনার জন্য কোনো রাস্তা বন্ধ করতে হবে না। দিস আর এক্সাম্পলারি ইয়ে সেট করছেন উনি বাংলাদেশে। এটা আগে নজিরবিহীন, বাংলাদেশে ছিল না। গুড, ভেরি গুড। কিন্তু এটা কতদিন থাকবে আমরা দেখবো। পাশাপাশি উনার যে সিলেকশন গুলো, এই যে বললাম বাবার একটা সিলেকশনে জেনারেল এরশাদ, কালকে উনি নিজের কাফন নিজে। তো এই সিলেকশন গুলো বিগ ডিল, বিগ ডিসিশন বাংলাদেশের জন্য। কারণ সেনাবাহিনী নিরাপদ না থাকলে আপনি জানেন আমাদের আম, কি বলে এই যে একটা মেসাকার হয়েছে একবার পিলখানায়। তো এই ধরনের ব্যাপারগুলো আবার হইতে পারে মিশন ভাই। ইউ ক্যানট ট্রাস্ট। এই পিলখানার নিয়ে তারেক রহমান আজকে আজকে পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। পূর্ণ তদন্ত। আচ্ছা, এটা আমার এই নিউজটা দেখার সুযোগ হয় না। দ্যাট ইজ ভেরি গুড। ডক্টর ইউনূসের আমলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি হয়েছিল। সেটা হয়েছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের অধীনে, এবং সেই রিপোর্টটা তিনি শেষ করে ডক্টর ইউনূসের কাছে দিয়ে গেছিলেন। এটা প্রকাশ করা হয়নি, কারণ বলা হয়েছে যে এটা আনক্লাসিফাইড। এবং এই ফজলুর রহমানের সঙ্গে যারা ছিলেন ওই তদন্ত কাজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিক্ষক, তারা বলতেছেন যে এটা প্রকাশ করা হয় নাই, কারণ ফজলুর রহমান এইখানে কিছু সেনাবাহিনীর অফিসারকে জড়িয়েছেন, এবং ফজলুর রহমান নাকি ওই তদন্ত রিপোর্টে বলেছেন যে এখানে জামাত ইসলাম জড়িত। এখন জামাত ইসলাম কিভাবে জড়িত ভাই? এটা তো কোনোভাবে হইতে পারে না। এই ফজলুর রহমান কিছুদিন আগে বলেছিলেন যে ভারতের সেভেন সিস্টার আমরা নিয়ে নিব। তো ওনার মতো একজন লোক, উনি এই কথা বলতে পারে? এটা ওই যে হাসরাত মাসনাত, এটা ইয়াং পোলাপান এরা বলতে পারে। তো উনি আসলে ঠিক কার পারপাস সার্ভ করতেছে, খেলা আবার উনি কোন লেভেলে খেলতেছে, এইটা ইউনূস সরকার পাবলিশ করে না, এটাকে আনক্লাসিফাইড ডকুমেন্ট হিসেবে রেখে দিয়েছে। কিন্তু নতুন করে আজকে তারেক রহমান বলতেছে যে নতুন করে এই পিলখানা বিদ্রোহের পুনঃ তদন্ত হবে, এবং জিয়াউর রহমানের সন্তানের কাছে আমরা এটুকু আশা অন্তত করতেই পারি যে অবশ্যই উনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী প্রধানের সন্তান, সুযোগ্য সন্তান। পাশাপাশি কিন্তু তিনি এই যে শহীদ মিনারে গিয়ে ফুল দিলেন, কিন্তু তিনি মুনাজাত করলেন কেন? তো তিনি রাষ্ট্রীয় আচার ভঙ্গ করেছেন। এটা একটা নজিরবিহীন কাজ করছেন, মুনাজাত করেছে, দোয়া করেছে। প্রগতিশীলরা বলতেছে যে এটা কি হলো। এবং আমি কিছু আওয়ামী লীগের কিছু লোকজনের ওই যে চ্যানেল ম্যানেল আছে, তো ওদের আলাপ শুনতেছিলাম যে ৭৪ বছরের ভিতরে কে কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গিয়ে কিন্তু শহীদ মিনারে এই দুহাত তুলে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেনি, তারা ফুল দিয়েছে। সেইখানে তারেক রহমান অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন। দ্বিতীয়ত, যেহেতু তিনি শুধু মুসলমানদেরই না, হিন্দুদের এবং খ্রিস্টানদের সরকার প্রধান, কাজেই তিনি প্রথমবার মুনাজাত, তারপর পবিত্র গীতা থেকে কিছু পাঠ, তারপরে পবিত্র বাইবেল থেকে কিছু পাঠ, 3বার কিছু ত্রিপিটক পাঠ বৌদ্ধদের করতে পারতেন। বৌদ্ধদের ত্রিপিটক। আর তৃতীয়ত, তিনি সংবিধানও লঙ্ঘন করেছেন। কিভাবে? ডক্টর ইউনূসের ১.৫ বছরের আমলে আমরা দেখেছি তিনি বরাবরই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অ্যাভয়েড করতেন, অথচ প্রজাতন্ত্রের নিয়ম অনুযায়ী সরকার প্রধান কোনো ডিসিশন নিলে সফরে গেলে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতেন, যেটা ইউনূস সরকার করেননি। সুতরাং এই প্রগতিশীলরা বুকে পাথর বেঁধে অপেক্ষায় ছিল কখন তারেক রহমান আসবেন এবং কখন রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়ে তিনি জবাবদিহিতা করবেন। এবং তারা আশা করেছিলেন যে অন্তত শহীদ মিনারে একসঙ্গে এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে, যেটা শেখ হাসিনা করতেন। কিন্তু সেই একই অবস্থা। তারেক রহমান আসলেন, ফুল দিয়ে চলে গেলেন, তারপরে চুপ্পু আসলেন, কারোর সঙ্গে কারো দেখা হলো না। অত্যন্ত বিষয়। তো এই বিষয়টা যে মুনাজাতের বিষয়টা আমি পজিটিভলি দেখছি, যেটা আগে কোন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানরা করেনি, উনি এটা করেছে। আসলে দোয়াটাই তো কাজে লাগে মানুষের। ফুলেরটা তো সম্মানের, আমরা সম্মান দেই, ফুল দিয়ে মর্যাদা দেই, কিন্তু দোয়াটা ভালোই করেছেন উনি, এবং দোয়াটাও সুন্দর ছিল। এবং তারেক রহমান সাহেব বর্তমানে যে যা স্টেপ সোফা নিয়েছেন নির্বাচনের সময় বা নির্বাচনের পরে, বিজয়ী হওয়ার পরেও এত নম্র এবং পোলাইট করছে, কোনো আপনার বিজয় র্যালি হয়নি,
হ্যাঁ, দোয়া মাহফিল হইছে মসজিদে। তারপরে কিছু, কিছু ইনিশিয়েটিভ এর কথা উনি বলল। এই যে যেটা বললাম আপনাকে প্লট, গাড়ি। তো আপনি দেখেন মিশন ভাই ২ কোটি থেকে ৫ কোটি টাকা একটা গাড়ি হয় ডিউটি ফ্রি। কারণ কেউ কম দামি গাড়ি আনে না। প্রাডো, ল্যান্ড ক্রুজার এগুলো আনে। প্লট একটা ৫ কোটি টাকার নিচে নাই। তো একটা এমপি যদি ১০ কোটি টাকা হয় ৩০০ এমপি বা ২০০ র মতো এমপি বিএনপির ২,০০০ কোটি টাকা। আবার এটা আবার যদি আবার উচ্চ কক্ষ আছে এখন। উচ্চকক্ষ আছে। তাহলে আপনি দেখেন ৩-৪ হাজার কোটি টাকা এটা যদি ভেরি গুড যদি উনি স্ট্রংলি এটা ম্যানেজ করতে পারে, কথার সাথে কাজে মিল রাখতে পারে। আজ পর্যন্ত কোন সরকার এইটা করেনি। এবং অনেকে এখনো বলতেছে এই আইন করে এটা বন্ধ করা উচিত। আমাদের দরিদ্র দেশ মাথাপিছু আয় $২২০০-২৩০০ পার ক্যাপিটা। তো এইখানে আপনি এই ৩,০০০-৪,০০০ কোটি টাকা একটা আচ্ছা, সরকার হইলেই আমেরিকাতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্যরা গাড়ি পায়? বাড়ি গাড়ি পায়? পায় বলেন? আবার মিশন ভাই একটা ইন্টারেস্টিং দেখেন। আপনি যদি ধরেন একবার এমপি হইছেন, আবার যদি এমপি হন আবার একটা গাড়ি পাবেন। হোয়াট ইস রিডিকুলাস? মানে এটা হইতেই পারে না। এটা কি ভাই মানে সার্কাসের দেশ আমরা। যে দেশে আমাদের গরিব মানুষ রাস্তায় সেইখানে সে এইভাবে প্লট আবার প্লট মানে তারপরে তো দুর্নীতি আছেই। ভাইয়ের নামে, বোনের নামে, হ্যাঁ? এই আরেকটা শালা বিষয় দেখলাম, হুম, দাদু এই হ্যাঁ। প্রথমবারের মতো দাদুও ফুল দিলেন। শফিকুর ও রহমান দাদু, দাদু। শফিকুর রহমান হ্যাঁ। দাদু বিরোধী দলনেতা হিসাবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এই বিষয়টা একটা ইন্টারেস্টিং হইছে। জামাত এই ১ম মনে হয় সুযোগ পেয়েছে। এর আগে এরা শহীদ মিনারে ফুল বা স্মৃতিসৌধে দিতে যেতে পারত না। তবে তারপরেও অনেক স্লোগান হইছে। ডক্টর মিনার হক আপনি স্টাক হয়ে গিয়েছেন। আ দর্শক ডক্টর মিনার হককে বোধহয় আমরা আমাদের হারিয়ে এই সুযোগ জি, এখন শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর মিনার হক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু ইন্টারাপ্ট হচ্ছে। আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, তো এখন শেষ পর্যন্ত ফুলটা দিতে পেরেছে যদিও অনেক স্লোগান হয়েছিল। বাট জামাতের রাজনীতিতে ফিরে আসার মানে স্বচ্ছ রাজনীতিতে ফিরে আসার একটা সুযোগ হইছে। মানে যে এই ট্যাগ গুলো রাজাকার বা এগুলা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। যেহেতু পাশে মুক্তিযুদ্ধের দল, এলডিপি এবং এনসিপিরা আছে। পাশাপাশি একটা দুর্ঘটনাও মানে দুর্ঘটনা বলব না, অঘটনও ঘটেছে। আপনি জানেন রুমিন ফারহানা বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী সে কিন্তু ফুল দিতে পারে নাই। বলতে অ্যা পারেন নাই, পুলিশ না পারে আজকে জি। ১৫০ জনের বিরুদ্ধে মামলা করছে। বিএনপির ১৫০ জনের বিরুদ্ধে। তবে তবে এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। সে একজন ন্যাক্কারজনক ঘটনা, প্রশাসনিকের মেয়ে, ন্যাক্কারজনক। তাকে ফুল দিতে জি, দেয় নাই এবং আমি জানি না। জি, এখন জি, একজন জি, বিএনপির লোক বলতেছে যে তারেক রহমান তো এটা বলে নাই যে হুম, রুমিন ফারহানাকে বাধা দাও। ভালো হুম, কথা। এটা শেখ হাসিনাও কখনো বাধা দিত না। হুম, আমরা বুঝবো কিভাবে? যখন হ্যাঁ, রুমিন ফারহানাকে বাধা দিল, তারপর জি। যখন দেখি যে বিএনপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এটাই তো একটা উৎসাহ দেওয়া, তাই না? উৎসাহ দেয়। ইট শুড নট বি অ্যাকসেপ্টেড। এটা শক্তভাবে এটাকে ক্রিটিসাইজ করতে হবে। এটা খুবই তবে ন্যাক্কারজনক। তবে ডক্টর এইগুলি মিনার হক করে বিএনপি তার ইমেজ জি, নষ্ট করতেছে। তবে নষ্ট আমরা করে। তো আমি তো নিজেও অনেকটা জামাতের ব্যাপারে চেষ্টা করেছি জি, জামাত যাতে আরো বেশি জি, প্রশাসন পায়। জি, জি, জামাতের জি, পক্ষে সোশ্যাল মিডিয়াতে যারা হুম, হাইপ তুলেছে তার মধ্যে আমিও ছিলাম। হ্যাঁ, কিন্তু জি। জামাতের কিছু দোষ আছে এটা তো বলাই বাহুল্য। এই যে জামাত নারীদের এই যে নারীদের জামাতের আমির হুম, কি দরকার ছিল হুম, বলা যে নারীরা হতে পারবে না। এটা অন্যভাবে ম্যানেজ করা হ্যাঁ, যেত। আল ম্যানেজ জাজিরার করা যেত। হ্যাঁ, শ্রীনিবাস সঞ্জনের সঙ্গে যে ইন্টারভিউটা দিল। তারপরে জি, জামাতের একজন সরাসরি বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে বেশ্যাবৃত্তি চলত। তো এখন হ্যাঁ, ওই যে টুইটার পরোয়ার সাহেব, গোলাম পরোয়ার। না, না, হুম, না। উনি না, উনি আচ্ছা, বরগুনার একজন আমির। আচ্ছা। বরগুনার এলাকার একজন আমির। এখন আমার কথা বরগুনারও হচ্ছে আছে। অ্যা হুম, শফিকুর রহমানের আইডি হ্যাক হইছে সবই ঠিক আছে, এটা মানলাম, এটা প্রমাণিত। বাট অনেকে এটা কারণ নারীদের বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এবং সবচেয়ে জি, বড় কথা হচ্ছে যে সেনসিটিভ বিষয়। হ্যাঁ, সেনসিটিভ আমাদের বিষয়। আমাদের যে রিপাবলিকের ধারণা এটা কিন্তু পশ্চিম থেকে আসছে। রিপাবলিক যে পশ্চিম থেকে রিপাবলিক আসছে। জি, মানে রিপাবলিক অফ বাংলাদেশ। জি, মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। একজন নারীকে কিন্তু আপনি নারী বলে বৈষম্য করতে হুম, হুম। পারবেন না। না, কাজেই এটাকে এবং এগুলো কিন্তু একদিনে আসে নাই। এই যে হুম, যখন এই ১৬০০ খ্রিস্টাব্দে ম্যাগনা কার্টা ল এর মাধ্যমে ইংল্যান্ড ১ম গণতন্ত্রে ফিরে গেল, তখনও হুম, কিন্তু কি হইছে? যে অ্যা ভোট দিতে পারবে শুধু এই যে খ্রিস্টান ধর্মের লোকেরা। হ্যাঁ, আ অথবা ইয়েরা মানে ওই যে যে এলিট, ফাদার গির্জার ফাদার পাদ্রীরা। হ্যাঁ, প্রিস্ট তারপরে হ্যাঁ, বলা হ্যাঁ, হলো প্রিস্টরা, তারপরে বলা হলো এলিটরা। তারপরে বলল এলিটরা যে যারা ট্যাক্স দেয় তারা। তারা। তো এই হুম, নারীদের ভোটাধিকার এটা ইংল্যান্ডের মতো দেশ চালু করছে ১৯২৮ হুম। সনে না জানি ৩৪ সনে। যাই হোক ওই সময়ে। কত পরে? কাজেই হুম, এই নারীদের ভোটের অধিকারটা লেগে গেল আপনার ৪০০-৫০০ বছর লেগে গেল শুধু নারীদের হুম। ভোটাধিকার দিতে। ভোটাধিকার এখন জন্য। এখন এখন অনেকে বলে ভাই আমেরিকাতে তো এখন পর্যন্ত নারী প্রেসিডেন্ট হয়নি। হয় হয়েছে নাই হয়নি। বাট আইন তো আছে। আইন আছে, দাঁড়াচ্ছে, কিন্তু ফেল করছে হ্যাঁ। আপনার হুম, দলে তো আইনটাই নাই। হুম। আপনি যদি রিপাবলিক করতে চান আপনি কিন্তু বৈষম্য করতে পারবেন না নারী বলে। না, না, এখন রাইট। জামাতের জেন্ডার বেসিস এ জামাতের জি। সঙ্গে এই সমস্ত বিষয়গুলো তাছাড়া ইসলামী আন্দোলনের হুম, সঙ্গে একটা ঝামেলা হইছে। সব মিলিয়ে জামাতেরও দোষ ছিল এবং আমার মনে হয় যে অবশ্যই।
যা হইছে তা হইছে এবং আরেকটা জিনিস আমি বলতে পারি এটার সাথে ইন এডিশন টু ইউ মিশন ভাই আপনি যেগুলো বলছেন খুবই ভ্যালিড পয়েন্ট যে আমাদের কিছু কিছু বিষয় এখনো অস্পষ্টতা রয়ে গেছে। এটা যেমন আমার অনেকেই অভিযোগ করছে। যেমন ধরেন যুদ্ধের সময় তাদের অবস্থান বারবার ক্ষমা চাওয়ার সাথে ঠিক আছে বাট এখন তাদের অবস্থানটা কি? আপনার গণতন্ত্রে তাদের অবস্থান কি? তারা শরিয়া আইনের থেকে সরে আসবে কিনা? সংবিধানে বিশ্বাস করবে কিনা? নারীটা একটা ব্যাপার ছিল। হ্যাঁ? তাদের তাদের অর্থমন্ত্রী কে হবে? তাদের পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের কোনো এজেন্ডা, দফা এগুলো নিয়ে আসা দরকার ছিল খুব ক্লিয়ারলি। মাঠ পর্যায়ে খুব ভালো করছে তৃণমূল পর্যায়ে, রুট লেভেলে, হ্যাঁ? আপনি এখন স্থানীয় সরকারে জামাত অলরেডি অনেক মনোযোগ দিচ্ছে। I think they will do very good. কিন্তু এই জিনিসগুলো আরো ক্লিয়ার আমরা যারা একটু ইন্টেলেকচুয়াল আছে আমাদের কাছে ক্লিয়ার হইতে হবে। যেটা বিএনপির এই এনালাইসিসরা স্পেশালি জাহিদুর রহমানের মতো যারা তারা জামাতকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার করেন। নারীর ব্যাপারে আরো স্ট্রং, আরো ক্লিয়ার, আরো ট্রান্সপারেন্ট মেসেজ টু দ্য নেশন। যে তাহলে আপনি অনেক ভালো করছেন, আরো করতে হবে। যত ক্লিয়ার হবে এই মেসেজগুলা যে দেশটা কিভাবে চালাবো। ২ বছর পরে বা নির্বাচনের পরে কোনো যেগুলা আমরা প্রমিস করছি এগুলা ভঙ্গ করব কিনা বা আমরা কি আবার আফগানিস্তান, পাকিস্তান ওইদিকে যাবো কিনা। মানে আপনার আরো ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল পলিসি মেকিং এর ক্ষেত্রে। অর্থনীতি কিভাবে চালাবো, আমাদের ফরেন পলিসি কি হবে? কারণ কালকেই ভারত ট্যাগ দিবে। মৌলবাদী আসছে। এদিকে আফগানিস্তান মৌলবাদী, এদিকে পাকিস্তান মৌলবাদী, এদিকে আবার বাংলাদেশ যোগ হইছে। তো এগুলো হাউ উইল ইউ ডিফেন্ড দ্যাট? এমনিতেই যদি তো কালকে ইরানের মতো স্যাংশন দেয় আমাদের? কে বর্ডার এটা বর্ডার হ্যাঁ, এলাকায় জামাত জিতছে এই কারণে ভারতের খুব চিন্তা। হ্যাঁ, প্রত্যেকটা উত্তরবঙ্গে কুষ্টিয়া থেকে শুরু করে রংপুর-টংপুর সব। জামাত অনেক ভালো করছে। ভোটের রিপ্রেজেন্টেশন দেখেন, পার্সেন্টেজ অফ ভোট দেখেন। আনবিলিভেবল। না কিন্তু বিএনপি ডক্টর হ্যাঁ, মিলন হক, কিন্তু আসন ক্ষেত্রে জি, আসনের পৃথিবীর ক্ষেত্রে কম পেয়েছে। জি, পৃথিবীর কোন দেশে ইসলামী দলকে কেউ পছন্দ করে না না এবং এই করে না। ডোনাল্ড জি, ট্রাম্প মুসলিম ব্রাদারহুডকে নিষেধাজ্ঞা দিছে। কিন্তু এক্সাক্টলি। জামাতকে কেন দেয় নাই? কারণ হ্যাঁ, শফিকুর রহমান আমির হওয়ার জি, পরে দলের ভিতরে অনেক সংস্কার আনছে, লোগো চেঞ্জ আনছে। করছে, জি, নামেই শুধু ইসলাম রাখছে কিন্তু বাকি সবকিছু সে অনেক গণতান্ত্রিক সে এবং সে ডিসিপ্লিন। আগাইছে। সে জি, আগাইছে। আগাইছে। জি, কাজেই আমরা আশা করব সামনে যে ৫ টা বছর আছে নির্বাচনের, হ্যাঁ, যাতে জি, এখান থেকে সে পিছনের দিকে না যায়। না যায়। যাতে আরো সামনে আগায়, আরো জি, নারীদেরকে এনগেজ করে, হ্যাঁ। দলের ভিতরে আরো আরো সংস্কার তরুণ করে সম্প্রদায়কে এনগেজ করতে পারে। এবং জি। যারা প্রকৃত ইসলামী শরিয়া আইন চায় দলের ভিতরে তাদেরকে হুম, যাতে কোণঠাসা করে রাখে। কারণ একটা রাষ্ট্র পরিচালনা করা এত সহজ না কিন্তু। সহজ না। এত সহজ না। মিঠুন ওই যে ভাই ইসলামী এত সহজ না। আন্দোলন এরা এত কিছু বলে, এরা এগুলো বলেই। কিন্তু হ্যাঁ, বাস্তবতা হচ্ছে অনে বাস্তবায়নে অ হ্যাঁ, এইটা এবং ওদের কোনো অভিজ্ঞতাও নাই রাষ্ট্র চালানোর ক্ষেত্রে। তবে জামাতের সামনে বড় সুযোগ। স্থানীয় সরকার যদি ভালো করতে পারে, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা এগুলাতে সব জায়গায় যদি জামাতের একটা বিপুল জয় হয়, এটা জামাত যেমন একটা ভার্সিটি গুলা যেমন নিয়েছে শিক্ষাঙ্গনে, জামাতের সামনে এটা তো বলল আরেকটা শফিকুর রহমান। আরেকটা ভালো আমিও খবর বললাম আছে। এটা। জি। সেটা আরেকটা ভালো খবর সেটা হচ্ছে যে এনসিপি তো জামাতের সঙ্গে নির্বাচনী জোট করেছিল। হ্যাঁ, এখন বলছে এখন তারা আবার রাজনৈতিক জোট রাজনৈতিক করবে। জোট করবে। আজকেই এবং দেখলাম নিউজটা মিশন এবং ভাই। জি। এনসিপি যারা চলে গিয়েছে ডক্টর জারা হুম, তারপরে তাসনুভা তাদেরকে ফিরিয়ে আনবে। তা আমার খুব ফিরিয়ে খারাপ আনবে। লাগে। ডক্টর জারা হ্যাঁ। কিন্তু এনসিপির সঙ্গে থাকলে কিন্তু এমপি হতো। উনি এমপি হতো। হ্যাঁ, বেচারা উনি ব্যাড জি লাক, লাগতো না। ব্যাড লাক। তারা কিন্তু অবশ্যই ঢাকা থেকে পাস করত। পারেনি। হুম, আর এই যে হ্যাঁ। জায়গায়, জায়গায় আওয়ামী লীগের লোকজন অফিস উদ্বোধন করতেছে। আওয়ামী লীগ ফিরে আসতেছে। এই বিষয়ে আপনি কি ভাবছেন? এই বিষয়টা হেমেশন ভাই ভেরি এখন একটা তো আসে নাই। ইনুস থাকতে আসে নাই। তারেক রহমান আসার পরেই এটা আসার শুরু হয়েছে। সাথে সাথেই খুলে গেছে। এইজন্য তো আমি আপনারে বললাম যে এখানে ভারতের প্রেশারটা আস্তে, আস্তে যত দিন যাবে ক্লিয়ার হবে। বিএনপির এখনো কোনো আ আমরা রিঅ্যাকশন দেখি নাই। এই যে অফিসগুলা খুলতেছে, পতাকা লাগাচ্ছে। যদিও আবার ২-১ টা জায়গায় আবার সন্ধ্যার পরে ভেঙে দিছে। কিন্তু আজকে আবার কয়েক জায়গায় দেখলাম আমার দেশে একটা আসছে যে বিএনপির মন্ত্রী, ত্রাণমন্ত্রীকে আওয়ামী লীগের ২ জন ফুলের তোড়া দিয়ে তো নিচে ট্যাগ হচ্ছে ভাই, ভাই, হ্যাঁ? তো এই জিনিসগুলো যদি বেশি হইতে থাকে, বিএনপি কিন্তু এটার অ্যানসার দিতে হবে। যেটা ইউনূসের ১৮ মাসে হয়নি, এটা এখন কেন হচ্ছে? এই জিনিসগুলো যেন আমরা একটা, একটা করে ইকুয়েশন মিলাবো। মিশন ভাই ২, ৪, ৬ মাস পরে বলা যাবে যে বাংলাদেশের নির্বাচনে কার প্রভাব ছিল? এখন তারেক রহমান সাহেব কার নির্দেশে দেশ চালাচ্ছে? এটা কি ডিপ স্টেট হবে? নাকি এটা কি ভারতের নিয়ন্ত্রণাধীন হবে? সবই আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। আওয়ামী লীগের পুনর্বাসন সামনে হবে কিনা? যদিও অনেক কিছু এখন ভেরি আর্লি টু স্পেকুলেট কারণ আমরা বিচারের ব্যাপারে দেখতেছি আবার সুন্দরভাবে দাদুল সাহেব ট্রাইব্যুনাল চালাচ্ছে। বিএনপিও তারেক রহমান সাহেব নিজে বলছে বিচার ট্রাইব্যুনাল সুন্দরভাবে চলবে উইথআউট এনি ইন্টারফারেন্স। তো কিছু, কিছু ব্যাপার এখনো ক্লিয়ার না। তবে এইটাও যাতে আবার দৃশ্যমান না হয় যে তারেক রহমানের সাথে তার দলীয় স্ট্যান্ড যাতে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। যেমন তারেক রহমান সাহেব বলছে জিরো টলারেন্স দুর্নীতি। আবার উনারই মন্ত্রী বললে যে সমঝোতা। এই জিনিসগুলো যাতে সামনে আর বেশি না হয় বা কথার সাথে কাজের যাতে মিল থাকে। জিনিসপত্রের দাম আপনি পারলেন না, যেহেতু মাত্র আসছেন।
কিন্তু তাই বলে একটা অ্যাটেম্পটও দেখা যাবে। উনারা বলছে যে আগামী ২-১ দিনের মধ্যে আমরা অ্যাকশন দৃশ্যমান দেখতে পাবো। বাজারে ভোক্তা অধিকার নামবে, জিনিসপত্র চ্যালেঞ্জ করবে। যেই লেবু ছিল ৳২০ আলি, ১ম রোজার দিনে ৳৮০ হলো। কেউ বলছে ৳১২০। তো ৬ গুণ কিভাবে বাড়ে? আপনি বললেন যে জিনিসের বলে যোগান নাই। মানে এগুলা বাজে অজুহাত। ব্যবসায়ীরাও আমাদের অসাধু। ব্যবসায়ীদেরকেও accountability র মধ্যে আনতে হবে মিশন ভাই। শুধু সরকারের দিকে তাকায় থাকলে হবে না। কারণ ওরাও সুযোগে ওদের কোনো দল নাই। এই যে চাঁদাবাজির ব্যাপারটা এটাকেও আইডেন্টিফাই করতে হবে। এটাকে দলীয় নাকি ওদের কোনো দল নাই। যেই সরকার আসে ওই সরকারের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি করে। সেইজন্য আমি বললাম ল অ্যান্ড অর্ডারটাকে অনেক স্ট্রং করতে হবে। দেখা যাক উনারা তো অনেক কিছু পরিবর্তন করছে। এটার ফল হয়তো আমরা পেতে ২-৩ মাস ৬ মাস সামনে সংসদ আছে। সংসদে আবার আজকে শুনলাম এই যে reconciliation এর জন্য যে ইয়েগুলা করা হয়েছিল ওই যে আপনার আম ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেই সংস্কার প্রস্তাবগুলো ওগুলো আবার সংসদে উঠবে। এটা সালাউদ্দিন সাহেব নিজে কমেন্ট করছে। তো ভেরি গুড। আবার যে আপনার এই যে সংস্কারের যেই শপথটা ওরা নেয়নি। তো ওরা বলছে শপথ নেওয়ার দরকার নাই। এটা সংসদেই তারা ইয়ে করবে। তো এই যে আমাদের কাছে প্রমিস গুলো করতেছে এগুলো যদি করে কথার সাথে কাজের মিল থাকে তাহলে বিএনপি ভালো করবে। বা সরকারের প্রতি সমর্থন বাড়বে। যেমন তারেক রহমান সাহেবের প্রতি অনেকেরই অনেক কিছু না, আম ২/৩ সমর্থন নিয়ে তো তারা সংস্কার করতেই পারে। বাট জি, আলী রিয়াজের কথা মতো ওই সংস্কার পরিষদের সদস্য হয়ে করলেই ভালো হতো আরকি। করলে যেটা ভালো ওই হতো। তাহলে জামাতের জুলাই সনদের সম্মানটা আপনি দিতেন। হুম, তাহলে হুম। শহীদদের প্রতি একটা রেসপেক্ট তো আপনি থাকতো। দেন নাই। তা দেন নাই। জি। ওই আর ওই যে আমাদের দেশের রাজনীতির একটা মেজর হাফিজ অপকালচার আছে কি? মেজর হাফিজ সরাসরি মিশন বলতেছে যে আগে জি। আগে বললে তোর নির্বাচন দিত নাই অনু সেজন্য মিথ্যা হ্যাঁ, কথা এটা বলতেছে। কিভাবে বলে উনি? হ্যাঁ, আপনি মানে ট্রেইটর, বিশ্বাসঘাতক। উনার মতো লোক এগুলা বলা মানে বিএনপির প্রতি এমনিই মানুষের সন্দেহ। মেজর হাফিজের ইতিহাস শুনলে আবার আরেকটা আরেক কথা। আরেকটা উনি জি, আরেক উনি কথা। উনি জি। উনি উনি অন্য ধরনের মানুষ। সেই যাই হোক লেভেলের হ্যাঁ, জি। সেই মিশন লেভেলের ভাই। লোক। জি, আমি অনুষ্ঠান শেষ করব। তার আগে দেখাই আমাদের মুশফিকুল ফজল আনসারী। জি। তিনি আমাদের সকলের প্রিয় পাত্র। প্রিয় তিনি পাত্র। জাস্ট মেক্সিকোর বিডিনিউজ.কম থেকে একজন সাংবাদিক। তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে শেখ হাসিনা সরকারের সময় তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তিনি অনেক প্রশ্ন করতেন স্টেট অনেক প্রশ্ন ডিপার্টমেন্টের করত। মুখপাত্রকে এবং তিনি জি, খুব ভালো কাজ করেছেন। তার অবদান আছে হাসিনা অবশ্যই। বিরোধী আন্দোলনে বিরোধী তার অবদান আছে। আন্দোলনে হ্যাঁ, বাট তিনি আজকে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমি এটা নিয়ে একটু আপনাকে পড়াতে চাই। জি, তিনি ফেসবুকে লিখেছেন যে আপনি তো জানেন যে তাকে ইউনূস সরকার মেক্সিকোর মেক্সিকোতে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত করেছেন হিসেবে। জি। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে করেছেন। কারণ এমনি হুম, কিন্তু নরমালি এগুলো পররাষ্ট্র যে ক্যাডার আছে ক্যাডাররা দেখে হ্যাঁ, করা হয়। তারাই এবং হয়। জি, জি, এর বাইরে যে হয় না তা না বাট কম। এবং তিনি জি। একমাত্র ব্যক্তি যাকে রাষ্ট্রদূত করা হয়েছে। এর হুম। বাইরে টুকটাক প্রেস সেক্রেটারি করছে গোলাম মর্তুজাকে বা এদিকে সেদিকে হ্যাঁ, বাট গোলাম মর্তুজা ওয়াশিংটন হ্যাঁ, ডিসিতে। জি, বা এই যে লন্ডনে আকবরকে বিবিসির বাট তাকেই জি। একমাত্র কোন অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্রদূত তাকে হিসেবে। মেক্সিকো রাষ্ট্রদূত রাষ্ট্রদূত। করা হইছে। জি। এখন তিনি লিখছেন যে কোন একটা নিউজ ফিডে দেখলাম যে সদ্যবিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেন হুম, হুম। যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি জাতিসংঘে চাকরি চাকরি। খুঁজছেন। জি। আ তিনি লিখেছেন যে আমার আগ্রহ নাই। আমি হুম। জানতেও চাই না। কিন্তু তিনি আমাকে মেক্সিকোর মতো জায়গায় রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছেন। এতে তিনি কিন্তু খুশি না। মুশফিকুল না, ফজল আনসারী খুশি না। কারণ তিনি মেক্সিকো রাষ্ট্রদূত হচ্ছেন। তার আশা ছিল তাকে করা হবে জাতিসংঘের আমেরিকাতে। হুম। আমেরিকার রাষ্ট্রদূত। ও হ্যাঁ, এখন এখন তিনি বলতেছেন যে আনসারী বলতেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব হুম, পদে আবেদন করার জন্য আমাকে উৎসাহ দিয়েছিলেন জাতিসংঘেরই এক ভিনদেশের কর্মী। তারপরে এই পদটা শূন্য হয়। পদটা শূন্য হওয়ার পরে তিনি ইউনূসকে জানান। ইউনূস বলেছিলেন যে তৌহিদের সঙ্গে কথা বলো। হুম। তৌহিদ বলতেছে ঠিক আছে আবেদন করো। আমি আবেদন করলে টরলে তারপর তৌহিদ বলতেছে যে মানে নট টু প্রসিড মানে আর আগাইও না। আর আগেও না। এই। তো তিনি এতে মনে খুবই কষ্ট পেয়েছেন। তারপরে তিনি হুম, এ কথা তারেক রহমানকেও বলেছিলেন বাট তারেক রহমানকে তিনি আসলে বিব্রত করতে চাননি। কোন হস্তক্ষেপ না। চাননি। তো তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধরছিল যে, "আলমগীর ভাই আপনি একটু জিজ্ঞাসা করেন যে তৌহিদ সাহেবকে কেন এটা করলেন না?" তখন তৌহিদ সাহেব বলেছেন যে, "মুশফিক আসলে জিততে পারবে না। এজন্য সমর্থন দেইনি। অথচ এখানে ভোটাভুটি নেই।" যাই হোক, তো হুম, এখন আমার কথা হচ্ছে যে মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত করা হলো, মেক্সিকোতে নিয়োগ দেওয়া হলো। জি এখন হলো। ডক্টর মিনার হক আপনি তো হুম, একটা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। আপনি জি, নিজেও জানেন যে জি। কূটনীতিক অনেক ব্যাপার-স্যাপার আছে। যেমন হুম, এক দেশের কেউ আবেদন করলে আরেক দেশের অনেকে আবেদন করে না। করে না। শেখ হাসিনার মেয়ে আবেদন করেছিল ওই যে হু এর হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট পদে আবার অনেকে জি, দেয় না। এরকম হয়। এখন হ্যাঁ, হুম, তৌহিদ সাহেব কি কারণে এটা বলেছেন নট টু প্রসিড আমি জানি না। বাট হুম। তিনি তো অনেক অবদান আছে তার। অবদান তো আমাদেরও আছে। অবদান তো কোন হ্যাঁ, সবার আছে। সবারই আছে। জি, অবদান তো ইলিয়াসেরও আছে। অবদান তো হ্যাঁ, পিনাকিরও আছে। অন্তত পিনাকিরও আছে। তাকে হুম, যেই সম্মানটা দেওয়া হয়েছে, তিনি হুম, তারপরেও খুশি না। এবং তিনি খুশি না। তৌহিদ সাহেব পদত্যাগ করার পরে তিনি এই ধরনের অভিযোগটা
কতটুকু মানে এটা তার ঠিক হলো কিনা বলে আপনি মনে করেন সংক্ষেপে যদি? না, অবশ্যই এটা ঠিক হয়নি আমার হিসাবে। উনি এখন তো যে ক্ষমতা থাকার সময় তো বললে হয়তো তো হিসাব ডিফেন্ড করতে পারত। এখন তো অনেক কিছু ধরেন উনিও হয়তো জানবে না বা কি হয়েছিল ডিটেইল আমরাও ইয়ে করতে পারব। তবে একজন মানুষ একটা উনার রিওয়ার্ড পেয়েছে। উনি একটা অ্যাম্বাসেডর হিসেবে একটা দেশের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তো ওখানেই তো উনি ধরেন একটা সম্মান, উনার রিওয়ার্ড, উনার যে অবদান জুলাই আন্দোলনে বা হাসিনা পতনে, সরকার পতনে, সেখানে উনি রিওয়ার্ড পেয়ে যদি আবার আরো কিছু চায়, আ সেটা মানুষের চাওয়ার তো শেষ নেই। সেই ক্ষেত্রে তৌহিদ সাহেব হয়তোবা উনার তখন এজ এ অ্যাডভাইজার যেটা মনে করেছে, যেহেতু তুমি অলরেডি একটা জায়গায় আছো, হয়তো অন্যভাবে এটাকে ফিল করতে পারতো পজিশনটা। আ দেখেন, যখন কেউ ক্ষমতায় থাকে এই অভিযোগগুলো বা তখন উনার সাথে কথা বলে ক্লিয়ার করলে অনেক জিনিস ভালো হতো। ক্ষমতা থেকে চলে গেলে অনেকেই অনেক অভিযোগ আনে। যেমন এগুলো আসলে আপনি ঠিক না। যেমন মিশন ভাই, ক্রিকেট বোর্ডে এখন দেখেন ডক্টর আসিফ নজরুলকে অনেক অভিযোগ আসতেছে যে উনার কারণে হয়তো বাংলাদেশ খেলতে পারেনি। কিন্তু আপনার সাথে আমার যে লাস্ট টক শো হলো, আমরা জানি কি আ কারণে কি আ আইসিসির কি ইয়ের কারণে বাংলাদেশ খেলতে পারল না। আমরা জানি মুস্তাফিজকে কিভাবে বাংলাদেশ ইনসাল্ট করলো। আমরা জানি বাংলাদেশ খেলবে না কখনো বলেনি। বাংলাদেশ বলছে যে আমরা রিশিডিউল করো আমাদেরকে। ইন্ডিয়ার খেলাটা শ্রীলঙ্কাতে নিয়ে যাও। যেটা পাকিস্তান করেছে। বাংলাদেশের জন্য কেন না? তবে আইসিসি বলে দিল না, না তবে করা যাবে না। কিন্তু যাই হোক দেখেন জি, ডক্টর জি, মিনার হক, জি, যেমন আমিও তো অনেক আন্দোলন করেছি ফেসবুকে জি, অনলাইনে করেছি তো। হ্যাঁ, এখন হ্যাঁ, এখন এখন অনেকে বলতে পারে যে ভাই আপনি কি রাষ্ট্রতে যোগ্য নাকি? আচ্ছা যোগ্য না হুম। হইলাম আমি তো একটা দূতাবাসের প্রেস সেক্রেটারিও যোগ্য। কিন্তু কোনদিন প্রেস চাইও সেক্রেটারি নয়, যোগ্য, যেমন গোলাম মর্তুজা চাবও হইছে, না। হ্যাঁ। আমি আমরা ইউটিউবার, জি, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, আমার কাজই জি, হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। যে প্রশ্ন করা। ক্ষমতায় আসুক। এখন বিএনপি হুম, আসছে, বিএনপিকে প্রশ্ন করব, বিএনপির প্রশ্ন অনেকগুলো করব, করবেন। জামাত আসলে জামাতেরটা করব এই। আপনাকে জি, আমি একটা লোকের ছবি দেখে আপনার মনে হয় পরিচিত। আমাদের হ্যাঁ, সেই পলাশ জাহিদুল ভাই, করিম চৌধুরী পলাশ হ্যাঁ, ভাই। পলাশ আওয়ামী ভাই। লীগের আমলে তিনি তার ব্যবসা-বাণিজ্য সব শেষ করেছেন। সব শেষ ও করেছেন তিনি, তিন তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে হুম, কথা বলতে গিয়ে। হ্যাঁ, এখন তার পরিবারের আশা ছিল যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তোবা তার ব্যবসা-বাণিজ্য আরো হুম, ভালো হবে। এখন হুম, বিএনপি ক্ষমতায় আসার পরে তিনি কিন্তু বিএনপির সঙ্গে তিনি মিল দেন নাই। বিএনপির সঙ্গে না, তিনি সম্পর্ক উন্নয়ন করে তার ব্যবসা চেষ্টা করেন নাই। তিনি কিন্তু এখনো না, প্রতিবাদ করে চলেছেন। এখনো এখন এবং উনার স্ট্যাটাস গুলো আমি দেখেছি হ্যাঁ, এবং এখনো এবং সোশ্যাল মিডিয়াতে এই পলাশ ভাইয়ের এক ছেলে এক মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতে আছে। ছেলেটা ছোট। আচ্ছা, এখন জি। ছেলে এবং তার স্ত্রী বলতেছে যে, "তুমি আর কত স্রোতের বিপরীতে থাকবে?" এখন বাংলাদেশের সব ব্যবসাগুলো শেষ। এখন তিনি হ্যাঁ, মালয়েশিয়াতে ব্যবসা-বাণিজ্য আছে, মালয়েশিয়াতে, ওখানে থাকতেছেন জি, এবং তিনি ওগুলো হুম, অনবরত তিনি স্রোতের বিরুদ্ধে যাচ্ছেন। সত্যির কই, বিরুদ্ধে। কই তিনি জি। তো কই তিনি তো উনি তো ইচ্ছা করলে রিওয়ার্ড, হ্যাঁ, তিনি উনার ইচ্ছা কিন্তু করলে অনেক পারতেন কানেকশন ছিল। হ্যাঁ, চাইলেই হ্যাঁ, পেতে পারত। জি। বাংলাদেশে কোহিনূর গ্রুপ অফ কোম্পানিজ এর মালিক এখন বাংলাদেশের সকল ব্যবসা-বাণিজ্য তিনি শেষ করেছেন আওয়ামী লীগের বিধান করতে গিয়ে। এখন হুম, বিএনপি ক্ষমতায় আসছে, এখনো তিনি পারতেছেন না। এখনো তিনি না, আবার সেই বিএনপির বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করার কারণে সেটাও হুম, হচ্ছে না। তো এই সেটা এই হচ্ছে না। এই লোকগুলি হচ্ছে আসল বিপ্লবী এবং এদেরকেই আমাদের সম্মান করা উচিত। সম্মান আমি করা দরকার। জি, অনুষ্ঠান শেষ করব। আপনি যদি অবশ্যই। সংক্ষেপে কিছু বলেন তাহলে আমরা অনুষ্ঠান শেষ করে ফেলব। অবশ্যই মিশন ভাই। অনুষ্ঠানের শেষে এটাই বলতে চাই যে এখনো অনেক আর্লি বা প্রিম্যাচিউর বিভিন্ন জিনিস আমরা হয়তো প্রেডিক্ট করছি ডিসকাশনে। তবে আগামী ২-৩ মাস বা ৬ মাসের, আমরা জানি এই ৫ বছরের সরকারের হানিমুন পিরিয়ড হয় ৩ মাস বা ৬ মাসে। সামনে সংসদ হবে মার্চে, ঈদের পরে। তারপরে স্পিকার, ডেপুটি স্পিকার, আমাদের রাষ্ট্রপতি কি সিলেকশন কি হয়, আ তাদের পারফরম্যান্স কি হয়? আপনি জানেন অনেক ঘোষণা আসছে ৩ মাসের মধ্যে, আ ৬ মাসের মধ্যে কত লক্ষ খাল খনন করতে হবে। তারেক রহমান ইনিশিয়েটিভ গুলা ভালো। ২৫ কোটি গাছ লাগাবে ৫ বছরে। ভেরি গুড। খুব হাই ড্রিম। মানে হাই আপনার ইয়ে কি বলে? অ্যাম আপনার টার্গেট। কিন্তু ওটা তো ফিল করতে হবে। আপনার পাশে কি ওই ধরনের স্ট্রং ক্যাবিনেট আছে কিনা? অনেকেই নতুন মিনিস্ট্রি পেয়েছে। তারপরে এই যে প্রশাসনের রদবদল, আর্মিতে, ডিজিএফআই, পুলিশে শেষ পর্যন্ত সেটআপটা কেমন হয়? তারেক রহমান সাহেব ২/৩ ম্যান্ডেট পেয়ে ২১২ আসন নিয়ে বাংলাদেশে, যেটা একটা নজিরবিহীন এবং সুষ্ঠু স্বাভাবিক, আমরা 100% না হলেও মোটামুটি টিআইবি এর রিপোর্টেও বলেছে সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলাতেও বলেছে একটা সুষ্ঠু। এই ধরনের ম্যান্ডেট পাওয়ার পরে উনার এত পাওয়ার, একটা শক্তিশালী হাত, সংসদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ সবকিছু মিলিয়ে বাংলাদেশ something very interesting to see what is coming in next few months. বাট আমরা আশা করি এত বড় একটা সুন্দর নির্বাচনের পরে একটা একটা রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার গঠন হইছে। আমরা
জুলাই পার হয়ে ইন্টারিম পার হয়ে একটা ভালো স্টেবল জায়গায় আসছি। সামনের পথ চলাটা যাতে সুন্দর হয় ওইদিকে আমরা আসছি। আমরা সবসময় কথা বলে যাব সত্যের পথে, সবার আগে বাংলাদেশ, তারপরে অন্য পরিচয় যার যার দলীয় ইয়ে থাকতে পারে, কিন্তু দেশটাকে আমরা ভালোবাসি, সেই জন্যই দেশ নিয়ে কথা বলি। হয়তো আমাদের কথাগুলো শুনে মানুষের একটা রিয়েকশন, এভাবেই তো একটা বিপ্লব পরিবর্তন সবকিছু একদিনে কিন্তু হয় না মিশন ভাই। এই যে আপনি বললেন, এই যে আফসারি ভাই, আপনারা, এরপর ইলিয়াস, সবারই একটা সামষ্টিক একটা জায়গায় গিয়ে কিন্তু ইম্প্যাক্টটা পড়েছে। কারণ যারা আন্দোলনটা করছে ওদের কিন্তু স্ট্রেংথ আছে, ইউথ, তারা পাওয়ার আছে, তাদের শক্তি আছে, কিন্তু নলেজ বা মেসেজ এগুলো হয়তো আমাদের যারা আমরা পাস করি তাদেরকে ইন্সপায়ার করি, তখন কিন্তু অ্যাকশন গুলো হয়। তো ইনশাল্লাহ সামনে ভালো হবে এই আশা করি মিশন ভাই। জি।